হ্যালো স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আমাদের লাস্ট লেকচার এটা ছিল 32 বলছিলাম, আমরা 32 হবে না 31। আজকের লেকচারটা হচ্ছে 32। আমরা লাস্ট লেকচারে আলোচনা করছিলাম কমন আয়ন ইফেক্ট। হ্যাঁ, যে সমস্ত স্টুডেন্টরা নতুন জয়েন করছো তারা আগের লেকচারগুলো দেখে নেবা, তাহলে তুমি লেকচারগুলো বুঝতে পারবে। আগের লেকচারগুলো না দেখলে তোমার পড়াটা বোঝা খুব ডিফিকাল্ট। আর যদি তোমার পড়া থাকে তাহলে তুমি পড়া বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, কমন আয়ন ইফেক্টের আমরা আরো কিছু উদাহরণ দিব। দেখো, আমরা যদি কমন আয়ন ইফেক্টের উদাহরণ দিতে চাই, নোটে এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর বোঝা ট্রাই করবা, এটা হচ্ছে দুর্বল পদার্থ, এটা উইক। এটা তোমার পানিতে যদি অ্যাড করা হয় এটা খুব কম পরিমাণ আয়ন, এটা অ্যামোনিয়াম আয়ন। আর এটা কি তোমার ওইসমান। এটা হচ্ছে কি তোমার সম্মুখমুখী বিক্রিয়া, আর এটা তোমার কি বলতো পশ্চাৎমুখী কি তোমার বিক্রিয়া। আমরা এই বিক্রিয়াটার উপর লাসেটুলিয়ার নীতি যদি আলোচনা করি, এটা কিন্তু কমন আয়ন ইফেক্টের পরের অংশ। হ্যাঁ, কমন আয়ন ইফেক্টের মধ্যে এটা থাকবে। আমরা যদি লাসেটুলিয়ার নীতি অনুযায়ী যদি আলোচনা করি, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি এই পাত্রের যে আরো বেশি পরিমাণ দিই, তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? সামনে যাবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা প্রশমিত করার জন্য বিক্রিয়াটা কোথায় যাবে? সামনে। আমরা যদি এই দ্রবণে যদি অ্যামোনিয়াম আয়ন যদি অ্যাড করি, তাহলে অ্যামোনিয়াম আয়নের পরিমাণ বেড়ে যাবে। এটা তোমার কি ঘনমাত্রাটা প্রশমিত করার জন্য বিক্রিয়াটা কোন দিকে ডাইভার্ট হবে? পিছনে। যদি আমি এই বিক্রিয়ায় বা এই পাত্রে যদি আরো ওইস মাইনাস যদি অ্যাড করি, তাহলে ওইসের পরিমাণ তোমার কি বেড়ে যাবে। ওইসের পরিমাণ যদি বেড়ে যায় বিক্রিয়াটা কোন দিকে ডাইভার্ট হবে? পিছনে। অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি আমি যদি অ্যাড করি, তাহলে তোমার কি হবে? বিক্রিয়াটা সামনে যাবে লাসেটুলিয়ার নীতি অনুযায়ী। আর যদি তোমার অ্যামোনিয়াম আয়ন অ্যাড করি, সেটাকে প্রশমিত করার জন্য লাসেটুলিয়ার নীতি অনুযায়ী বিক্রিয়াটা কোন দিকে যাবে? পিছনে। এখন এখানে আরেকটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দিচ্ছি, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা শক্তিশালী পদার্থ, এটা শক্তিশালী পদার্থ। এটা শক্তিশালী মানে কি? এখানে যদি 50টা যদি অ্যামোনিয়াম ক্লোরাইড থাকে, তাহলে 50টা অ্যামোনিয়াম ক্লোরাইড কি হবে বলতো? ভেঙে যাবে। এখানে যদি 500 যদি অ্যামোনিয়াম ক্লোরাইড থাকে, তাহলে 500টা অ্যামোনিয়াম ক্লোরাইড কি হবে? ভেঙে যাবে। তার মানে এটা 100% তোমার কি হয় বলতো? বিয়োজিত হয়। এটা 100% কি হয়? বিয়োজিত। আমরা যখন এই দ্রবণটার মধ্যে, এটা একটা সাম্য অবস্থায় আছে, এই দ্রবণের মধ্যে যখন আমি এই দ্রবণটা আমরা যখন যোগ করে দেব, এই দ্রবণটার মধ্যে যখন এই দ্রবণটা আমরা যোগ করে দেব, এই দ্রবণ যোগ করা মানে কি? দ্রবণ আমরা কি করব? যুক্ত করব। যুক্ত করব। তাহলে তুমি একটু দেখো, এই দ্রবণটার মধ্যে যদি এই দ্রবণটা আমরা যদি যুক্ত করে দেই, তাহলে দ্রবণে কি হবে বলতো? এখানে যে কয়টা অ্যামোনিয়াম আয়ন আছে, আমি ধরে নিলাম দুটো আছে, আমি ধরে নিলাম কয়টা আছে? দুটো। এটা আছে মনে করো 50টা, 50টাই ভেঙে যায়। এখানে আছে কয়টা বলতো? 50টা কি বলতো? অ্যামোনিয়াম আয়ন। 50টা কি বলতো? ক্লোরাইড আয়ন। এটা যদি একটা ভাঙে, এটা তৈরি করে কয়টা? একটা। এটাও তৈরি করে কয়টা বলতো? একটা। এটা যদি 50টা থাকে, 50টা ভেঙে যাবে। এটা তৈরি করবে কয়টা? 50টা। এটাও তৈরি করবে কয়টা? 50টা। এই দ্রবণটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখানে আছে দুইটা অ্যামোনিয়াম আয়ন, আরো 50টা অ্যাড করে দিলাম। তাহলে 50 আর 2 কত হয়ে যাবে? 52। এই অ্যামোনিয়াম আয়নের পরিমাণটা তোমার কি হবে? বেড়ে যাবে। অ্যামোনিয়াম আয়নের পরিমাণ যদি বেড়ে যায়, এখানে কি ঘটবে? অ্যামোনিয়াম আয়নের পরিমাণটা তোমার কি হবে? তোমার বেড়ে যাবে। এই স্পিন আপ দ্বারা কি বোঝানো হচ্ছে? এটা বেড়ে যাচ্ছে। অ্যামোনিয়াম আয়নের পরিমাণটা যদি বেড়ে যায়, বিক্রিয়াটা কোন দিকে ডাইভার্ট হবে? পিছনের দিকে। তার মানে কি এটা কি সাম্য অবস্থা কোন দিকে সরে যাবে? সাম্য অবস্থা কোন দিকে সরে যাবে? পশ্চাৎ দিকে। পশ্চাৎ দিকে কি হবে বলতো? সরে যাবে।
সাম্যাবস্থা পর্যায় থেকে সরে যাওয়া মানে কি, বিক্রিয়াটা কোন দিকের বিক্রিয়া হবে, বিপরীতমুখী বিক্রিয়া। সামনের দিকের বিক্রিয়া কোনটা, এটা বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন আর OH মাইনাস আয়ন তৈরি করে। আর পশ্চাৎ দিকের বিক্রিয়া কোনটা, অ্যামোনিয়াম আয়ন আর OH মাইনাস আয়ন যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। এক্ষেত্রে কোন ধরনের বিক্রিয়া হবে, অ্যামোনিয়াম আয়ন আর OH মাইনাস আয়নটা এখানে তোমার যুক্ত হয়ে তৈরি করবে কি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি তৈরি করবে, এটা কি তৈরি করবে। আমি যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যদি দ্রাব্যতা বলি, তার মানে কি বিক্রিয়াটা সামনে যাবে, বিক্রিয়াটা কি হবে, বিয়োজিত হবে। আর বিক্রিয়াটা বিয়োজিত হওয়া মানে কি, এই পদার্থটা বিয়োজিত, এই পদার্থটা সামনে যাবে, সামনে যাওয়া মানে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা কি হবে বলতো, বিয়োজিত হবে। আর এই পদার্থটা যত বেশি বিয়োজিত হবে, এই পদার্থের দ্রাব্যতা তত কি হবে বলতো, বেড়ে যাবে। কিন্তু আমি এই দ্রবণটা যোগ করার কারণে বিক্রিয়াটা কোন দিকে চলে যাচ্ছে, পিছনের দিকে। আর পিছনের দিকে চলে যাওয়ার কারণে তোমার কি হচ্ছে, এটা কি ভাঙতেছে নাকি এটা তৈরি হচ্ছে, এটা তৈরি হচ্ছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যত বেশি তৈরি হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তত কম পরিমাণ কি হবে বলতো, ভেঙে যাবে। তার মানে এখানে আমি কি বলতে পারি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি হবে, এখানে তৈরি হবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হওয়া মানে কি, যত বেশি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন মাত্রা তত কমে যাবে। এর বিয়োজন মাত্রা তোমার কি হবে, কমে যাবে, মানে ভাঙবে কম। এটা যত বেশি তৈরি হবে, যত বেশি পিছনের দিকে বিক্রিয়া হবে, এটা তত বেশি তৈরি হবে, যত বেশি তৈরি হবে এটা ভাঙবে খুব কম পরিমাণ। তাহলে এটা যদি বিয়োজন মাত্রা যদি কম হয়, এই বিয়োজন মাত্রাটা কি আমরা কি বলি, দ্রাব্যতা। এটা যতটুকু ভেঙে যায় এটা কি আমরা কি বলি, দ্রাব্যতা। তার মানে আমি বলতে পারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা তোমার কি হবে, হ্রাস পাবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা তোমার কি হবে, হ্রাস পাবে। আমি কথাটাকে যদি আবার একটু রিপিট করি, এটা দুর্বল, খুব কম পরিমাণ থাকে, 50টা থাকলে হয়তো বা দুইটা ভাঙে, এই কারণে এখানে দুইটা লিখছি। এটা অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা শক্তিশালী, এটা 50টা থাকলে এটা 50টাই ভেঙে যাবে। একটা যদি ভাঙে তাহলে একটা একটা তৈরি করে, একটা অ্যামোনিয়াম আয়ন তৈরি করে, একটা ক্লোরাইড আয়ন। এটা যদি 50টা যদি থাকে তাহলে 50টা ভেঙে এটা তৈরি করে 50টা, এটা তৈরি করবে কি 50টা। আমি যখন এই দ্রবণের মধ্যে যখন এই দ্রবণ যখন অ্যাড করব, তখন অ্যামোনিয়াম আয়নের পরিমাণ কি হবে, বেড়ে যাবে। আগে ছিল কয়টা, দুইটা, এখন হয়ে যাচ্ছে কয়টা, 50টা। অ্যামোনিয়াম আয়নের পরিমাণ যদি বেড়ে যায়, লাস্ট থেকে নীতি অনুযায়ী বিক্রিয়াটা কোন দিকে যাবে, বিপরীত দিকে। বিপরীতমুখী বিক্রিয়াটা আমি যদি লিখি, এটা আর এটা যুক্ত হয়ে তৈরি করবে কি, অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যত বেশি তৈরি হবে, এই পদার্থের বিয়োজন মাত্রা তত কি হবে, কমে যাবে। তার মানে কি, এই পদার্থের বিয়োজন মাত্রা তত কমে যাবে। বিক্রিয়াটা যত পিছনের দিকে যাবে, বিক্রিয়াটা সামনের দিকে যাওয়ার টেন্ডেন্সি তত কি হবে, কমে যাবে। এই বিক্রিয়াটা পিছনের দিকে যত যাবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে তত বেশি, আর যত বেশি তৈরি হবে, এটার ভাঙার মাত্রা তত কি হবে, কমে যাবে। আর ভাঙার মাত্রা কমে যাওয়াটাকে আমরা কি বলি, দ্রাব্যতা কমে যাবে। তার মানে কি, এখানে এই দুটো পদার্থের মধ্যে কমন আয়ন কোনটা, অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়নের প্রভাবে এটা দ্রাব্যতা কি হবে, আগের তুলনায় কি হবে, কমে যাবে। দেখো আমার কথাগুলো বুঝছো কিনা, আমরা আরো অনেক কিছু উদাহরণ দেব। এটা বুঝছো কিনা কমেন্টসে জানাও। আচ্ছা সামিয়া, কোনটা তুমি উইক না কোনটা স্ট্রং এটা আমি পরে বলবো, হ্যাঁ এটা কিভাবে বোঝা যায় এটা পরে, অনেকগুলো টেকনিক আছে তার মধ্যে আমি বুঝতে পারি। তার মানে এই বিক্রিয়াটা পিছনের দিকে যাচ্ছে কেন বলতো, অ্যামোনিয়াম আয়নের পরিমাণটা কি বলতো, বেড়ে যাবে। আমি যদি বলি এটার আর এটার মধ্যে, এই অংশ আর এই অংশের মধ্যে কমন আয়ন কোনটা, অ্যামোনিয়াম আয়ন। দেখো এখানেও অ্যামোনিয়াম আয়ন আছে, এখানে, অর্থাৎ অ্যামোনিয়াম আয়নের কারণেই কিন্তু তোমার কি হচ্ছে, তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রাব্যতা তোমার কি হচ্ছে, কমে যাচ্ছে। আবার অ্যামোনিয়াম আয়নটাকে আমরা কি বলতেছি, কমন আয়ন। এই কমন আয়নটার কারণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কি ভাঙার মাত্রাটা তোমার কি হবে, কমে যাবে। ওকে, তাহলে আমি এখানে একটু, এটা হচ্ছে মনে করো
এক নম্বর উদাহরণ, এখানে একটা পয়েন্ট লিখে রাখবো, অর্থাৎ অ্যামোনিয়াম আয়নের কারণে অ্যামোনিয়াম আয়নটা এখানে কিন্তু কমন আয়ন, আয়নের কারণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রব্যতা কি হবে, হ্রাস পাবে। কোনটা শক্তিশালী কোনটা দুর্বল সেটা পরে বলে দেবো আমি, সমস্যা নেই। দ্রব্যতা তোমার কি হবে, হ্রাস পাবে। আজকে আমরা গুরুত্বপূর্ণ ম্যাথ করব যেগুলো এক্সামে আসে, হ্যাঁ, বোঝার ট্রাই করব। উদাহরণ আমরা 2 লিখব। এখানে দেখো, এটা হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড, এটা দুর্বল, খুব উইক। তার মানে যেটা উইক হয় সেটার ক্ষেত্রে আমরা কি করব, উমোফি সিম্বল ব্যবহার করব, H+ আর কি হবে, Cn-। আমাদের আগে লেকচার হচ্ছে এটা হচ্ছে পটাশিয়াম সায়ানাইড, এটা অনেক শক্তিশালী, এটা অনেক কি তোমার শক্তিশালী। তাহলে এটা কি K+ আর এটা Cn-। এটা বিয়োজিত হয়ে কি H+ Cn- তৈরি করে, H+ এবং Cn- টা একত্রে যুক্ত হয়ে বিক্রিয়াটা কোন দিকে ডাইভার্ট হয়, বিপরীত। এখানে তোমার কি থাকে, এটা সাম্য অবস্থা। এটা যখন এককভাবে পাত্রে থাকে, এটা যে পরিমাণ বিয়োজিত হয়, যতটুকু বিয়োজিত হয়, আমরা যখন এই দ্রবণটা যখন এখানে আমরা যোগ করে দেব, দেখো এই আয়ন এখানে দুটো আর এই দুটো, এটার মধ্যে কমন আয়ন কোনটা, Cn-। আমরা যখন এই দ্রবণটা যখন এখানে আমরা যোগ করে দেব, তখন এই কমন আয়নটা কি হবে বলতো, কমন আয়ন কোনটা বলতো, Cn-। এর ঘনমাত্রা তোমার কি হবে বলতো, বেড়ে যাবে। Cn- এর ঘনমাত্রা যদি বেড়ে যায়, বিক্রিয়াটা কোনটা হবে, এটা সম্মুখমুখী, আর এটা কোনটা বলতো, পশ্চাৎমুখী। এটার ঘনমাত্রা যদি বাড়ে, বিক্রিয়াটা পিছনের দিকে, এটার ঘনমাত্রা যদি বাড়ে, বিক্রিয়াটা কোন দিকে, সামনের দিকে। তাই Cn- এর ঘনমাত্রা এটা যদি এখানে যোগ করি, এই দ্রবণটা যদি যুক্ত করি, দ্রবণ যুক্ত করলে, তাহলে Cn- এর ঘনমাত্রা বাড়বে, বিক্রিয়াটা কোন দিকে যাবে, পশ্চাৎ দিকে বিক্রিয়া যাবে, বিক্রিয়া যাবে। ঠিক সিমিলারলি একই রকম কথাবার্তা, এটা যদি পশ্চাৎ দিকে যায়, তার মানে কোনটা হবে, H+ আর কি বলতো, Cn-। এটা পিছনের দিকে যাওয়া মানে কি, এটা তৈরি হয় HCl তৈরি। আমি যখন এটাকে আমি যুক্ত করব না, যখন এটা এককভাবে পাত্রে থাকবে, এটা যে পরিমাণ বিয়োজিত হয়, আমি যখন এটাকে দ্রবণে আমি যুক্ত করব, তখন এই কমন আয়নের কারণে এই বিক্রিয়াটা তোমার কি আর সামনে যায় না, বিক্রিয়াটা কোন দিকে ডাইভার্ট হয়, পিছনের দিকে। আর বিক্রিয়াটা পিছনের দিকে যদি ডাইভার্ট হয়, HCl কি হবে বলতো, তৈরি হবে। এটা HCl তৈরি হবে। HCl তৈরি হবে, এই কথাটার মানেটা কি, HCl এর বিয়োজন মাত্রা কি হবে বলতো, কমে যাবে। এটার বিয়োজন মাত্রা তোমার কি হবে, কমে যাবে। মাত্রা তোমার কি হবে, কমে যাবে। এটার বিয়োজন মাত্রা কমে যাওয়াটা আমি বলতে কি বোঝানো হচ্ছে, HCl এর দ্রাব্যতা কি হবে, হ্রাস পাবে। এটার দ্রাব্যতা তোমার কি হবে, হ্রাস পাবে। এটা দ্বারা কি বুঝাচ্ছে, HCl টা যতটুকু বিয়োজিত হয়, কিন্তু এই দ্রবণটা যদি যুক্ত করি, এই কমন আয়নের পরিমাণটা বেড়ে যাওয়ার কারণে বিক্রিয়ার বিপরীত দিকে ডাইভার্ট হয়, এই কারণে এই দ্রবণটা আগের চেয়ে কি হবে, কত কমে যাবে। এটা উঠায় না। ওকে, তুমি দেখো, সম আয়নের জন্য একটা শক্তিশালী দরকার হয়, একটা দুর্বল দরকার হয়, দুটো দুর্বল বা দুটো শক্তিশালী। আমি তোমায় যদি আগের লেকচারটা তুমি যদি ভিডিওটা যদি দেখো বাসায় বসে, দেখবা যে আমি বলছি এই দ্রবণটা এখানে যোগ করলে এই শক্তিশালী পদার্থের কারণে এই দুর্বল পদার্থের বিয়োজন মাত্রা কি হচ্ছে, কমে যাচ্ছে। এই শক্তিশালী পদার্থের দ্রবণটা এখানে যোগ করার কারণে দুর্বল পদার্থের বিয়োজন মাত্রা কি হয়, কমে যায়। তার দ্রাব্যতা কি হয়, কমে যায়। ও যখন এককভাবে পাত্রে থাকে, তখন তার দ্রাব্যতা যেভাবে কমে যায়, যখন শক্তিশালী পদার্থ যখন এখানে চলে আসে, তখন এই দ্রাব্যতা কি হয়, কমে যায়। খুবই নরমাল ব্যাপার, একজন মানুষ যখন একটা এলাকায় থাকে, সাধারণ মানুষ, তার যে একটা পাওয়ার বা যেমন দাপট থাকে, ওখানে যদি একজন প্রভাবশালী যদি এমপি যায়, তার প্রেজেন্ট ওই সাধারণ মানুষের কি ক্ষমতাটা কি আগের মতো থাকে না, তার প্রভাবে কি হয়, তার ক্ষমতা আরো বেশি কি হয়, কমে যায়।
সবসময় কি হয়, তোমার একজন শক্তিশালী ব্যক্তি পারে কি একজন দুর্বল ব্যক্তির উপর কি করতে, প্রভাব বিস্তার করতে হয়। ঠিক একই রকম এখানে একটা শক্তিশালী পদার্থের দ্রবণী পারে কি দুর্বল পদার্থের দ্রবণীর উপর কি করতে, প্রভাব বিস্তার করতে হয়। অবশ্যই এই দুটো পদার্থের মধ্যে একটাকে শক্তিশালী হতে হয়, একটাকে দুর্বল হতে হয়। আর এখানে সমায়ন প্রভাবটা কাজ করে কোনটা, শক্তিশালী পদার্থের প্রভাবে দুর্বল পদার্থের বিয়োজন মাত্রা কি হবে, হ্রাস পাবে। একটু দেখো দেখো তিনের ক্ষেত্রে তিনি জাস্ট আমি লিখে যাব, তুমি এই গ্যাপ অংশটুকু তুমি ফিল আপ করে ফেলবা। হ্যাঁ, এটা H2S, এটা কি তোমার H প্লাস, আর এটা কি হয় H2 মাইনাস। হাইড্রোজেন এটা যোজনী 1 H প্লাস কয়টা আছে, দুইটা 2H প্লাস। এখানে সালফার কয়টা হাইড্রোজেনকে ধরে আছে, দুইটা। এই কারণে তার যোজনী হবে কত, 2। যোজনী যত জারণ সংখ্যা কত তত। বাট এটা ধনাত্মক হলে এটা কি হবে, ঋণাত্মক। এটা খুব দুর্বল, আর এটা হচ্ছে কি তোমার HCl, এটা খুব স্ট্রং। এটা তুমি ফিল আপ করবে, এটা এই দ্রবণটা এখানে যোগ করবে। তাহলে এখানে কমন আয়ন কোনটা, H+। এই পয়েন্টগুলো তুমি লিখে ফেলবা। H+ এর বৃদ্ধিতে, হ্যাঁ এখানে H+ এর ঘনমাত্রা বৃদ্ধি পায়, বিক্রিয়ার সামনে যাবে নাকি পিছনে যাবে কোনটা তৈরি হবে। H2S এর দ্রব্যতা কি হবে বলতো, কমে যাবে। কার প্রভাবে কমে যাবে, এই কোশ্চেনটা এভাবে আসে, একটু দেখো কোশ্চেনটা এভাবে আসে, HCl এর উপস্থিতিতে H2S এর দ্রব্যতা হ্রাস পায়। দ্রব্যতা কি হয়, হ্রাস পায় কেন? তখন তোমাকে বলতে হবে H2S এর ক্ষেত্রে এটা আয়নিত হয় এভাবে, HCl আয়নিত হয় H+ আর Cl- আকারে। এদের মধ্যে কমন আয়ন কোনটা বলতো, H+। যখন এই দ্রবণের মধ্যে যখন HCl দ্রবণটা যুক্ত করা হবে তখন তোমার কি হবে, H+ এর পরিমাণটা তোমার কি হয়, বেড়ে যায়। H+ এর পরিমাণটা যদি বেড়ে যায়, বিক্রিয়াটা কোন দিকে যাবে, কোন দিকে বিক্রিয়াটা ডাইভার্ট হবে, এই পিছনের দিকে বিক্রিয়া ডাইভার্ট হবে। পিছনের দিকে বিক্রিয়া ডাইভার্ট হবে মানে কি, স্ট্রেস আরো বেশি তৈরি হবে। স্ট্রেস তৈরি হবে মানে কি, স্ট্রেস এর কি বিয়োজন মাত্রা মানে কি, দ্রব্যতা কি হয়, কমে যাবে। তখন এই কথা বলতে হবে, এটা এইভাবে আয়নিত হয়, এটা এইভাবে আয়নিত হয়। এদের মধ্যে কমন আয়ন হচ্ছে H+। এই দ্রবণের মধ্যে যখন আমি এই দ্রবণটা অ্যাড করে দেব তখন H+ এর ঘনমাত্রা বা পরিমাণটা বেড়ে যায়, বিক্রিয়াটা ব্যাকওয়ার্ড দিকে ডাইভার্ট হয়, স্ট্রেস এর পরিমাণটা তোমার কি হয়, বেড়ে যায়, অর্থাৎ তার দ্রব্যতা কি হয়, হ্রাস পায়। এটা বলবো। এটা 4 নম্বর, এটা ফিল আপ করে ফেলবা তুমি, কিন্তু এটা তুমি কিন্তু ফিল আপ করবা, যেটা আমি আগেরটার মতো করাইতেছি, নালে অনেক টাইম চলে যায় এক কথা বারবার বলতে বলতে। ওকে, এটা হচ্ছে AX, আমি ধরে নিলাম এটা তুমি জানো না, এটা সিম্বলিক টার্ম দ্বারা বোঝানো হচ্ছে। হ্যাঁ, এটা আমি ধরে নিলাম এটা উইক, এটা A প্লাস আর এটা ধরলাম X মাইনাস, মানে এটা 1:1, কারণ এটা কি 1:1। এই কারণে 1:1 হওয়ার কারণে এটা যদি 1 হবে এটা যদি 1, এখন একজন স্টুডেন্ট বলতে পারো যে স্যার এটা যদি আমি 1 ধরব না 2 ধরব, যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা মনে করো MgO, তাহলে কি এটা যদি 2 হলে এটা যদি 2, তখন তোমার এটাকে লিখতে পারো কিভাবে, একজন স্টুডেন্ট এটাকে A2 প্লাস আর X2 মাইনাস এভাবে লিখতে পারো। কারণ এই দুটো যুক্ত হলো X ফর্ম হয়, আর এই দুটো যদি যুক্ত হয় তাহলে X ফর্ম হয়। কারণ এই যদি 1 যদি হয়, এই যদি 1 হয় তাহলে তার গঠিত যৌগটা X ফর্মে থাকে। এই যদি 2, এটা যদি 2 হয় তাহলে এর গঠিত যৌগটা কোন ফর্মে থাকবে, X ফর্মে। ওকে, এখন তুমি যদি দেখো এটা হচ্ছে মনে করো BX, এটা আমি ধরে নিলাম এটা হচ্ছে কি তোমার স্টোন। তুমি যদি এটার যোজনী যদি এখানে 1 হয় তাহলে এখানেও তোমার কি এটার যোজনী 1, তাই এটা যোজনী 1 যদি হয় তাহলে এটার যোজনীও কত হবে, 1। তাহলে আমরা জানি একটা যৌগের প্রথম অংশটাকে আমরা সাধারণত ধনাত্মক কনসিডার করি, সাধারণত, হ্যাঁ ব্যতিক্রম থাকে। তাহলে এটা কি হবে বলতো, B প্লাস আর এটা কি X মাইনাস। এটা কি তোমার উইক, এই দ্রবণের মধ্যে আমরা কি করব, এই দ্রবণটা অ্যাড করব। এখানে কমন আয়ন হিসেবে আছে কিটা, কমন আয়ন হিসেবে কি আছে, এখানে কমন আয়নটা কি বলতো তোমার X মাইনাস।
এই কমন আরেকটা আছে কি x। এখন দেখো তাহলে তুমি এখানে লিখে দেবা x মাইনাসে তুমি কি ঘনমাত্রা বাড়াচ্ছ, ঘনমাত্রা বললে দিকটা বিপরীত দিকে যাবে, ব্যাকওয়ার্ড দিকে মানে কি এটা তৈরি হবে, এটা তৈরি হওয়া মানে কি এটা ভাঙার মাত্রা কি হবে কম। কথা বুঝছো কিনা এ পর্যন্ত উঠাই নেব। কারো কোনো ডাউট থাকলে আমাকে একটু কমেন্টসে জানাও। ওকে, এটা পশ্চাৎ দিকে তোমার কি হবে ডাইভার্ট হবে। এরপর এটা ফিল আপ করে ফেলবো, ফিল আপ করে গ্রুপে দিয়ে দেবো, পোস্ট করবো, আমি দেখবো। হ্যাঁ তুমি করো না করো দেখবা একই পড়ো, একজনে ভালো জায়গায় চান্স পাবা, একই টিচারের কাছে পড়ো, যার কাছেই পড়ো এক্স ওয়াই জেড, ঠিক আছে। মেইন থিম হচ্ছে তোমার, তোমার নিজে যদি ভালো মতো না হও, সিরিয়াস না হও, তাহলে কিন্তু হবে না। অনেক দেখবা যে ট্যালেন্টেড স্টুডেন্ট আছে যে তারা মানে সিস্টেম বিহীন হওয়ার কারণে দেখা যায় লাইফে ভালো জায়গায় যেতে পারে না। অনেক আমাদের লাইফ থেকে আমরা দেখছি, বাট অনেক মাঝারি মানে স্টুডেন্ট আছে তারা লাইফে সিস্টেমেটিক হওয়ার কারণে অনেক বেশি আগায় যায়। এই কারণে সিস্টেমেটিক, তোমাকে ট্যালেন্ট মেধাটা হচ্ছে আল্লাহ কর্তৃক বা তোমার নিজের ইচ্ছা করে তার একটা কম্বিনেশন, বাট তুমি যদি সেই জিনিসটাকে যদি খুব সুন্দর মতো সিস্টেমেটিক ভাবে যদি অ্যাপ্লাই করতে পারো, তাহলে দেখবে যে এটার আউটকামটা যেটা সেটা অনেক বেশি পাবা তুমি। হ্যাঁ তুমি মনে করো যে অবসর স্টাইলে তুমি যতটুকু তুমি পাচ্ছ, কিন্তু তুমি সিস্টেমেটিক ভাবে সঠিক টাইমে পড়াটা পড়লে বা কমপ্লিট হলে মাথার উপর প্রেশার কম হয়, তুমি ভালো জায়গায় একটা চান্স পাবে। তোমাকে টোটাল ফরম্যাট হচ্ছে গ্লোবাল। হ্যাঁ এখন আর তোমার এই বাংলাদেশে আর তোমার কি নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তোমার আমেরিকার একটা স্টুডেন্ট তোমার বয়সে কি রকম মেধাবী সেই জিনিসটা নিয়েও তোমাকে এখন চিন্তা করতে হবে। হ্যাঁ কোন একটা পার্টিকুলার কলেজ নিয়ে চিন্তা করলে হবে না। হ্যাঁ তুমি নটারডেম কলেজ বা হলি ক্রস কলেজ যেটাই হোক না কেন, এগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই। এখন আমি একটু বলি, এখানে একটা আমি টাইম নষ্ট করি, অনেক স্টুডেন্টের মন খারাপ হয়ে যায়। হ্যাঁ বহু স্টুডেন্ট আছে নটরডেমে পড়বে, ঠিক আছে, ভালো জায়গায় পরবর্তীতে চান্স পাবে না, বলি কোর্সে পড়বে চান্স পাবে না, গ্রামের স্কুল কলেজ থেকে দেখবে যে চান্স পাচ্ছে। তার মানে তুমি এই যারা নটরডেমে চান্স পাচ্ছ বা বলি কোর্সে চান্স পাচ্ছ, তার মানে এই না যে অনেক কিছু তুমি মানে অনেক মানে যে যারা চান্স পাও না, যারা চান্স পেয়েছো তাদের অভিনন্দন অবশ্যই, কিন্তু যারা চান্স পাও না তার মানে এই না যে তুমি লাইফের একটা সিরিয়াস কিছু একদম হারাই ফেলছো। তুমি একটা মানে নরমাল একটা কলেজে ভর্তি হও, বাট তুমি সিরিয়াস থাকো, বাট ওকে কোর্স করা যাবে খুব ইজিলি। কথা বুঝছো, দেখবে যে ভালো ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হবা, বাট আরেকটা স্টুডেন্ট তোমার দেখবে যে তোমার ওটাকে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, দেখবে যে ওই ন্যাশনাল ইউনিভার্সিটি ছেলেটা অনেক বেশি তোমার কি সিরিয়াস, পাবলিক ইউনিভার্সিটি ভর্তি হয়ে ছেলেটা সিরিয়াস না, তোমার কোনো চাকরি করে হবে দিতে পারে। বহু স্টুডেন্ট আছে তোমার বিসিএস ক্যাডার আছে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে আজকে বিসিএস ক্যাডার আছে। আসলে তুমি কোন প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে এটা একটা ম্যাটার, বাট এটা প্রাইমারি কোনো ম্যাটার না। এই ম্যাটারটা হচ্ছে কি সেকেন্ডারি, তুমি ওখানে বসে কি করতেছো সেটা হচ্ছে প্রাইমারি। হ্যাঁ আচ্ছা এখন আমরা পরে আসি অ্যাডিশন। এখানে আমরা দ্রাব্যতা রিলেটেড কিছু ম্যাথ করাবো, কথা বুঝছো কিনা, খুবই গুরুত্বপূর্ণ, এটা একবারে মাথার ভিতর তোমার সেটআপ করে রাখতে হবে। হ্যাঁ এটা হচ্ছে দ্রবণের তলানি পদক্ষেপ, যেটা তলানি আকারে থাকে সেটা হচ্ছে কঠিন পদার্থ। হ্যাঁ এগুলো এক্সামে আসে, এগুলো পরীক্ষায় আসে, এগুলো পারতে হবে। হ্যাঁ এগুলো আসে, দ্রবণের তলানি পদক্ষেপ বা গ্লাসিত সম্পর্কিত গাণিতিক সমস্যা। এটা দুটো ভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে, দুটি ভিন্ন তাপমাত্রা। তুমি একটু দেখো এখানে এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এক্সামে আসে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি একটা ম্যাথ যদি তুমি বুঝতে পারো
সব ম্যাথ একই রকম, সব ম্যাথই কি তোমার একই রকম। এখানে একটা ম্যাথ খুব ভালোভাবে বোঝার ট্রাই করবো এবং বাকি ম্যাথগুলো তুমি এমনিতেই পারবে। এই কথাটার মানেটা কি, এই কথাটার মিনিংসটা কি, আসলে আমি তোমাকে যখন আমার একটা কোশ্চেন থাকবে তখন আমি ক্লিয়ার করব। কোশ্চেনে দুটো ভিন্ন তাপমাত্রা থাকে, দুটো ভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে ওই কোশ্চেনে চায় যে ওই কোশ্চেনে কতটুকু তলানি, কোন একটা পদার্থ কতটুকু অধক্ষিপ্ত হয়, কতটুকু কেলাসিত হয়, কতটুকু পাত্রে তলানি আকারে জমা হয়, সেই জিনিসগুলো জানতে চাই। এই ধরনের ক্ষেত্রে আমি এই কথাগুলো ক্লিয়ার করে দেব। হ্যাঁ, যে তাপমাত্রায় দুটো ভিন্ন তাপমাত্রা, যে তাপমাত্রায় অ্যান্সার উত্তর বের করতে বলা হবে, বের করতে বলা হবে, ওই তাপমাত্রা ব্যতীত কয়টা তাপমাত্রা থাকে? দুইটা। আমরা একটা কোশ্চেন বললে আমার এই সেন্টেন্স তোমার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওই তাপমাত্রা ব্যতীত অন্য আরেকটি, যে তাপমাত্রা আরেকটা থাকে, অন্য আরেকটি তাপমাত্রায়, আরেকটি তাপমাত্রায় তাপমাত্রায় দ্রবীভূত দ্রব্যের পরিমাণ নির্ণয় করতে হবে। আমি এগুলো ক্লিয়ার করে দেবো, কোশ্চেন আমার কাছে আসলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। নির্ণয় এই কথা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, কোশ্চেন দুটো তাপমাত্রা থাকবে, একটা তাপমাত্রায় তোমাকে উত্তর বের করতে বলবে, যে তাপমাত্রায় তোমাকে অ্যানসার বের করতে বলবে, কিন্তু ওই তাপমাত্রা ব্যতীত আরেকটা যে তাপমাত্রা আছে ওই তাপমাত্রা দিয়ে তোমার কি করতে হবে, তোমার দ্রবীভূত দ্রব্যের পরিমাণটা প্রথমে বের করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট, এটা তোমার কি এভাবে স্টার্ট করতে হবে কোশ্চেন অ্যানসার, কোশ্চেন অ্যানসারটা এভাবে স্টার্ট করতে হবে। এখন মনে করো 25 এবং 35 দুটো তাপমাত্রা দেওয়া আছে, তোমাকে 35 ডিগ্রি সেলসিয়াসের জন্য অ্যানসার বের করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেশনটা শুরু করব কতর জন্য? 25 এর জন্য। কতর জন্য করব? 25। এখন দেখো, এরপর অবশিষ্ট আরেকটি তাপমাত্রা, তাপমাত্রা দিয়ে আমি তোমার 25 এবং 35 আমি তোমাকে বোঝানোর জন্য বলছি, 35 দিয়ে তোমাকে অ্যানসার বের করতে হবে। তাহলে আমি ক্যালকুলেশনটা শুরু করব কত দিয়ে? 25। 25 দিয়ে তোমাকে কি করতে হবে? দ্রবীভূত দ্রব্যের পরিমাণটা তোমার বের করতে হবে। সেকেন্ড হচ্ছে এরপর অবশিষ্ট তাপমাত্রা, এটা দিয়ে আমি ক্যালকুলেশন করছি, অবশিষ্ট কোনটা আছে? 35। এরপর অবশিষ্ট তাপমাত্রা দিয়ে দ্রবীভূত দ্রব্যের পরিমাণ বের করতে হবে। দ্রব্যের পরিমাণ তোমাকে কি করতে হবে? বের করতে হবে। পরিমাণ নির্ণয় করতে হবে, এটা করতে হবে। থার্ড পয়েন্ট হচ্ছে এই দুই মানের পার্থক্য, এখান থেকে একটা ভ্যালু পাবো, এখান থেকে একটা ভ্যালু পাবো, এই দুই মানের পার্থক্য হবে পাত্রে কতটুকু পদার্থ তলানি আকারে জমা আছে, পাত্রে কতটুকু পদার্থ অধক্ষিপ্ত হচ্ছে, পাত্রে কতটুকু পদার্থ কেলাসিত হচ্ছে। একই কথা, একই শব্দ তিনটা ফেজে থাকে, কতটুকু তলানি হয়, কতটুকু অধক্ষিপ্ত হয়, কতটুকু পাত্রে কেলাসিত হয়। এই দুই মানের পার্থক্যই হবে, দুই মানের পার্থক্য হবে, পার্থক্য মানে কোনটা? বিয়োগফল। পার্থক্য হবে কেলাসিত পদার্থের পরিমাণ, হবে কেলাসিত পদার্থের, এটা কি হবে? তোমার পরিমাণ। এই দুই মানের পার্থক্য। ওকে, এই পর্যন্ত জাস্ট আমার কথাগুলো আমি তোমাকে যেগুলো বলছি, আমি একটু কমপ্লিটলি তোমার বোঝার কথা না, কারণ আমরা যখন কোশ্চেন এখনই দেখবো তখন তোমাকে পুরোটা বুঝে দেব। এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা? আমি এখানে কথা বলছি, এটা দুটো তাপমাত্রা দেওয়া থাকবে, যে তাপমাত্রায় মনে করো এই তাপমাত্রায় আমাকে অ্যানসার বের করতে বলছে, তাহলে ক্যালকুলেশন শুরু করতে হবে এই তাপমাত্রা। ক্লিয়ার?
25 এবং 35 থাকলে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি অ্যানসার বের করতে বলে আমাকে ক্যালকুলেশন শুরু করতে হবে কত 25 ডিগ্রি, তারপরে করতে হবে কত 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমার ক্যালকুলেশন। 25 ডিগ্রি সেলসিয়াসে আমি যে ক্যালকুলেশন পাবো 35 এ যে ক্যালকুলেশন পাবো এই দুটো ক্যালকুলেশনের বিয়োগফল করলে আমি ক্লাস পদার্থ। ওকে, দেখো আমার কতগুলো তুমি বুঝতে পারছো আশা করি। আমরা ম্যাথে চলে যাই, তারপর আমরা আসতেছি। হ্যাঁ সামিয়া, তোমার কথা বুঝতে পারি না কি না স্যার, মানে কি আমি বুঝতেছি না। তুমি কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো না, কোনটা? হ্যাঁ একটু 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 আমাকে একটু ফাস্ট বলো সামিয়া। ওকে, ডাউট নেই। ওকে, একটু দেখো অ্যাটেনশন, আমরা একটু ম্যাথ করব। এই ম্যাথ এক্সামে আসবে, একদম নিশ্চিত থাকো, এখানে কোনো ভুল নাই। এক বছর না আসলো অন্য বছর এই কোশ্চেনগুলো আসে, সব সময় আসে, এতে কোনো ভুল নেই। দেখো যারা একবার নিউ স্টুডেন্ট তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবা, হ্যাঁ দেখে তারপর এই ভিডিওতে জয়েন করবে, তাহলে তোমার কাছে ইজি মনে হবে। সবাই একটু বড় করে নাও স্লাইডটা। জিয়া একটু ওয়েট করো, হ্যাঁ এটা এটা তো জাস্ট আমি লিখলাম, এখানে আমাদের একটু কোশ্চেনটা আসুক তাহলে তুমি বুঝতে পারবে। কোশ্চেনটা তুমি তোমার মতো করে আশা করি তুমি এটা একটু বড় করে নেবা, হ্যাঁ এটা আমি, এটা তো আর কোনো বড় করার দরকার হয় না। হ্যাঁ তুমি দেখো এখানে কোশ্চেনটা বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা অন্তঃস্থীয় করবে, এটা মিস হয়ে গেছে। আমি কি কোশ্চেন অনুসারে এটা এক কোশ্চেন। দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 120 সেন্টিমিটার কিউব সম্পৃক্ত জলীয় দ্রবণের আপেক্ষিক গুরুত্ব এত। আচ্ছা এটার আগে একটু আমাদের একটু নোট করতে হবে, এটা এই প্যাটার্নের ম্যাথ না, একটু অন্য প্যাটার্নের ম্যাথ। এখানে আমাদের তাপমাত্রা, আচ্ছা আমরা এখানে 3 নম্বরটা আগে করব কিনা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে আমরা একটু একটু দেখি যে আমি 3 নম্বর ম্যাথটা একটু আগে করতে চাচ্ছি। হ্যাঁ আমরা 3 নম্বর ম্যাথটা, তারপর আমরা 1 এবং 2 তে আসতেছি, কারণ আমি এই থিওরিটা 3 নম্বর ম্যাথ অনুসারে পড়াই হচ্ছে। হ্যাঁ তারপর আমরা 1 এবং 2 তে আসতেছি। কিন্তু দেখো এখানে দেখো আমি 3 নম্বর ম্যাথটা আমরা প্রথমে স্টার্ট করব। তুমি 3ই লেখো, হ্যাঁ তাহলে তোমার ক্যালকুলেশনে এখানে আমাদের কোশ্চেন অনুসারে আমরা কি বলছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আগে বোঝার ট্রাই করবা, আগে আমি জিনিসটাকে ক্লিয়ার করে দেব, তারপর এটা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। জিয়া তোমার কোশ্চেনে অ্যানসার এখন চলে আসবে, একটু ওয়েট করো। এটা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন দ্রব্যের 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, এটা 50 গ্রাম, এটা কি তোমার সম্পৃক্ত দ্রবণ, এটা 50 গ্রাম। এখন দেখো এটাকে শীতল করে দ্রবণকে 25 ডিগ্রি সেলসিয়াস, এটাকে তোমার কি করছে শীতল করছে, এটাকে শীতল করে এই তাপমাত্রাটাকে এটাকে কুলিং করছে বা শীতল করছে। এটাকে তোমার কি করছে শীতল করছে। এটাকে শীতল করে
কোনো মার্কার নিয়ে ভালো কাজ করে না। এই দ্রবণটাকে তোমার নিয়ে আসছে কততে 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াসে এই দ্রবণটাকে নিয়ে আসছে। এখানে দেখো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে দ্রাব্যতা দেওয়া আছে কোশ্চেন অনুসারে। এখানে দ্রাব্যতা দেওয়া আছে 80 আর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে দ্রাব্যতা দেওয়া আছে কত তোমার 55। এখন দেখো কোশ্চেনটাকে, এটা হচ্ছে আমি কোশ্চেন অনুসারে এটাকে জাস্ট আমি ডিজাইন করব। কোশ্চেনটা তুমি আগে একটু বোঝার ট্রাই করো, তারপর আমরা ম্যাথে যাব। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 গ্রাম একটা সম্পৃক্ত দ্রবণ আছে, এই তাপমাত্রায় তোমার দ্রাব্যতা হচ্ছে কত 80। আমি যদি তাপমাত্রা যদি কমাই 50 থেকে যখন 25 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব, তখন অবশ্যই দ্রাব্যতা কি হয় কমে যাবে, কারণ দ্রাব্যতাটা কার উপর ডিপেন্ড করে তাপমাত্রার উপর। তাপমাত্রা যদি কমাই তাহলে দ্রাব্যতা কি হয় কমে যায়। এখানে দ্রাব্যতা আছে 80, এখানে দ্রাব্যতা হয়ে গেছে কত 55। এখন বলছে তাপমাত্রা যখন কমাবো এখানে কি পরিমাণ পদার্থ এখানে তোমার কি হবে বলতো প্লাসিত হবে, বা কি পরিমাণ পদার্থ এখানে কি হবে জমা হবে। তার মানে হচ্ছে তুমি একটু বোঝার ট্রাই করো, এই সম্পৃক্ত দ্রবণে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবণ এখানে ডিজলভ আছে। আমি ধরলাম এখানে ডিজলভ আছে কয়টা বলতো, এই 2 2 4, এই 5 আর কত 6, এই নির্দিষ্ট পরিমাণ দ্রব্য এখানে কি আছে ডিজলভ আছে। আমি যখন কমাবো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই দ্রবণটা যে পরিমাণ পদার্থ ডিজলভ করতে পারবে, আমি যখন তাপমাত্রা কমাই দেব এই দ্রবণটা কি সেই পরিমাণ পদার্থ ডিজলভ করতে পারবে। তুমি দেখো শীতল গরম শীতল যদি পানি হয় সেখানে তুমি 1 গ্লাস তুমি চিনি অ্যাড করো, তুমি মনে করো 1 গ্লাস পানিতে তুমি 1 চামচ তুমি চিনি অ্যাড করো। 1 চামচ যদি তুমি চিনি অ্যাড করো তাহলে দেখবা যে ওই পানিটা চিনিটাকে যতটুকু ডিজলভ করতে পারে, এটা যদি শীতল পানির পরিবর্তে এটা যদি গরম পানি হয়, ওই পানির তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে তার ডিজলভ করার ক্যাপাবিলিটি কি হবে বলতো বেশি। এই দ্রবণের তাপমাত্রা বেশি, ফলে তার ডিজলভ করার ক্যাপাবিলিটি কি বেশি। এ ডিজলভ করতে পারে কয়টা, আমি ধরে নিলাম 2 2 4 আর 2 কত 6। আমি যখন তাপমাত্রা কমাবো তখন কি তার ডিজলভ করার ক্যাপাবিলিটি হবে কত বলতো কম হবে। এ যে পরিমাণ ডিজলভ করতে পারে বাট এ সেই পরিমাণ ডিজলভ করতে পারে না, কারণ এই দ্রবণের তাপমাত্রা তোমার বেশি, এই দ্রবণে তোমার কি তাপমাত্রা কম। এ ডিজলভ করে কয়টা 6টা, আমি ধরে নিলাম এই তাপমাত্রা ডিজলভ হয় কয়টা 2টা। তাহলে ডিজলভ করতে পারে না কয়টা বলতো 4টা। ডিজলভ করতে পারে না কয়টা 4টা। তাহলে হচ্ছে আমি যদি কথাটাকে একটু রিভিউ করি, ব্যাপারটা হচ্ছে এই তাপমাত্রায় এই দ্রবণটা যে পরিমাণ পদার্থকে ডিজলভ করতে পারে, তাপমাত্রা যদি কমানো হয় তখন এই দ্রবণটা সেই পরিমাণ পদার্থকে ডিজলভ করতে পারে না। এখানে দ্রবীত দ্রব্যের পরিমাণ থাকে কয়টা 6টা। এখানে দ্রবীত দ্রব্যের পরিমাণ আছে কয়টা বলতো 6টা। এখানেও 6টা থাকবে, বাট এই 6টা আছে ডিজলভ অবস্থায়, বাট এখানে 6টার মধ্যে 2টা থাকবে ডিজলভ অবস্থায়, 2টা আছে কি বলতো দ্রবীভূত অবস্থায়, আর বাকি যে 4টা আছে এটা আছে কি অবস্থায় বলতো অবিয়োজিত বা অদ্রবণীয় বা তলানি আকারে এখানে 4টা থাকবে। এখানেও টোটাল পদার্থের পরিমাণ হবে কয়টা 6টা, এখানেও হবে 6টা, বাট এই 6টা আছে এখানে ডিজলভ ফরম্যাটে, আর এখানে 6টার মধ্যে 2টা আছে ডিজলভ ফরম্যাটে, 4টা আছে কি তলানি ফরম্যাটে। তোমাকে কোশ্চেনে বের করতে বলছে এই তাপমাত্রা কমালে এখানে কয়টা তলানি আকারে পড়বে, কয়টা আমার তলানি পড়বে। তার মানে হচ্ছে তোমার এখানে তোমাকে বের করতে হবে এই তাপমাত্রায় কতগুলো ডিজলভ আছে, ডিজলভ পদার্থের পরিমাণ তোমাকে বের করতে হবে। আমরা দ্রাব্যতার ক্ষেত্রে এটা ফর্মুলা অ্যাপ্লাই করি, S = 100 * m ডিভাইডেড বাই কত বলতো W। m দ্বারা আমরা কি বলি দ্রবীত দ্রব্যের পরিমাণ, এটাকে আমরা কি বলি দ্রবীত, একটু বোঝার ট্রাই করো, হ্যাঁ দ্রব্যের কি বলতো পরিমাণ, এটা দ্বারা আমরা এটাকে ইন্ডিকেট করি। তুমি দেখো এই তাপমাত্রায় কতটুকু ডিজলভ আছে সেটা তোমাকে বের করতে হবে। কয়টা ডিজলভ আছে আমি ধরে নিলাম কয়টা আছে 6টা, এটা আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে, সেটা হচ্ছে ফর্মুলা হচ্ছে এটা। কয়টা আমাকে বের করতে হবে ডিজলভ পদার্থের পরিমাণ কয়টা আছে সেটা আমাকে বের করতে হবে m এর মান। তারপর আমাকে বের করতে হবে এই তাপমাত্রায় কয়টা তোমার ডিজলভ আছে, কয়টা ডিজলভ আছে 2টা, সেটাকে আমরা ধরলাম কি m প্রাইম এর মান। এখানে আমরা ধরলাম কি বলতো m প্রাইম এর কি মান।
তাহলে কয়টা তোমার ডিসলভ নাই, কয়টা অবিয়োজিত অবস্থায় আছে? 6 থেকে আমি কি এই 2 বিয়োগ করলে 4টা অবিয়োজিত অবস্থায় থাকবে। তার মানে এই পদার্থের মানটা হবে কত? m মাইনাস কি m প্রাইম। এটাই হচ্ছে কি আমাকে বের করতে হবে, এটাই আমাকে কি করতে হবে? বের করতে হবে। অর্থাৎ এই তাপমাত্রায় কতটুকু ডিসলভ আছে সেটা হচ্ছে m এর মান তোমাকে বের করতে হবে। এই তাপমাত্রায় কয়টা ডিসলভ হয় সেই কয়টা বের করতে হবে। এই মান থেকে এই মান যদি আমরা মাইনাস করে দেই তাহলে তোমার কি করতে হবে? তোমার এক্ষেত্রে তোমার কি হবে? কয়টা ডিসলভ হয় না সেটা তোমার বের হয়ে যাবে। সেটা তোমার কি হবে বলতো? বের হয়ে যাবে। আমার কথা বুঝছো কিনা? এখন দেখো তুমি এই ক্যালকুলেশন এটা কয়টা ডিসলভ হয় সেটা বের করার ফর্মুলা অ্যাপ্লাই করবে কোনটা? এটা S = 100 ইনটু। এটার মাধ্যমে কিভাবে বের করব আমি দেখাই। এখন হচ্ছে এটা কোশ্চেন অনুসারে এটা হচ্ছে ডান, এটা কোশ্চেন অনুসারে কি তোমার এটা হচ্ছে কি তোমার ডান। এখন তুমি কোনটা আগে ক্যালকুলেশন করবে? তুমি দেখো এই তাপমাত্রা থেকে এই তাপমাত্রা এটা তোমার নিয়ে নেওয়া হয়েছে। এই পদার্থ যে তলানি পড়ে সেটা কি 50 এ পড়ে নাকি 25 এ? 25। তোমাকে বলছে কি ক্লাসিত পদার্থের পরিমাণ তোমাকে বের করতে বলছে। তোমাকে অ্যানসারটা বের করতে বলছে কত? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে ক্যালকুলেশন স্টার্ট হবে কত? 50 ডিগ্রি। আমি আবার বলছি আমাদের নিয়ম অনুযায়ী তোমাকে এই পদার্থের পরিমাণটা বের করতে বলছে। এই পদার্থের পরিমাণটা বের করতে বলছে কোন তাপমাত্রায় ক্লাসিত পড়ে, কোন তাপমাত্রায় অবিজিত অবস্থায় থাকে, কোন তাপমাত্রায় পাত্রে তলানি আকারে থাকে সেটা কত? 25। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই পদার্থের পরিমাণটা তোমার কোশ্চেনে বের করতে বলছে। কি লাগে না? তাই যে তাপমাত্রায় অ্যানসার বের করতে বলবে ওই তাপমাত্রা দিয়ে আমরা ক্যালকুলেশন করব না, আমরা ক্যালকুলেশন করব এই তাপমাত্রা। তাই প্রথমে এই তাপমাত্রায় ডিজলভ পদার্থের পরিমাণ বের করব m এর মান, তারপর অবশিষ্ট তাপমাত্রা কোনটা? 25। তাহলে এই তাপমাত্রায় ডিজলভ পদার্থের পরিমাণ বের করব সেটা হবে কি m প্রাইম এর মান। তারপর m থেকে m প্রাইম এর মান যদি আমি মাইনাস করে দেই তাহলে আমাদের কি বলতো কতটুকু পাত্রের তলানি হবে সেটা হবে। দেখো আমার কথাগুলো তুমি বুঝছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। তাহলে এটা অ্যানসারটা বের করা যাবে। ওকে, এখন দেখো আমরা ম্যাথটা করাবো। কিভাবে ম্যাথটা করব? আমাকে এখান থেকে অ্যানসার স্টার্ট। আমরা একটা ম্যাথ খুব ভালোভাবে বুঝবো। আমাদের ম্যাথে খুবই সমস্যা, কারণ আমাদের বাপ মারাই ম্যাথ একটু কম বুঝে। হ্যাঁ, খুবই কম বুঝতো তারা, তাদের খুবই সমস্যা। এই কারণে আমাদের এই সমস্যা, এটা জেনেটিক্যালি, এটা তোমার সমস্যা না। হ্যাঁ, রাজিয়া শুনতে তুমি দ্রাব্যতার ফর্মুলাটা তুমি ভুল হয়তো লিখছো। আমি তোমার ফর্মুলাটা 1000 না, এটা 100 হবে। হ্যাঁ, অ্যাটেনশন, একটু দেখো আমাদের এই তাপমাত্রায় আমাকে অ্যানসার বের করতে, তার মানে এই তাপমাত্রায় আমরা দ্রাবতা বের করব। ক্লিয়ার? এখানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই আমাদের অ্যানসার স্টার্ট। এই অংশটা থাকবে কেন? তোমার নিজের বোঝার জন্য, পরীক্ষার জন্য না। এই অংশটা থাকবে তোমার নিজের বোঝার জন্য। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা দ্রাবতা S = 100 into m divided by কি W। এটা হচ্ছে ফর্মুলা। তুমি দেখো W মানে হচ্ছে দ্রাবকের ভর। এটা কি? দ্রাবকের ভর। এটা তোমাকে আমি বোঝানোর জন্য বলছি। তুমি দেখো এখানে কোন জায়গায় দ্রাবকের ভর দেওয়া নেই, দেওয়া আছে কি দ্রবণের। আমরা কিন্তু এর আগে আমরা এরকম করছিলাম, দ্রবণ ইকুয়াল টু কি বলতো? দ্রবণ প্লাস কি বলতো? দ্রাবক। আমরা কিন্তু এর আগে দেখবে যে আগের ম্যাথে জাস্ট এভাবে কিন্তু আমরা করছিলাম। দ্রবণ ইকুয়াল টু, একটা দ্রবণের মধ্যে কি থাকে? দ্রব্য আর কি দ্রাবক। দ্রবণের ভর ইকুয়াল টু কত? দ্রব্যের ভর প্লাস দ্রাবক। দেখো আমি দ্রবণের ভর আমি জানি,
সম্পৃক্ত দ্রবণের ভর কত? এখানে 50। দ্রব্য কোনটা? যেটা ডিজলভ হয়, এই ডিজলভ পদার্থের ভর, এটা m মানে কি? যেটা দ্রবীত দ্রব্য তার ভর, তার ভরটা কত বলতো? m। আর এই কি তোমার দ্রাবক। তাহলে আমি দ্রাবকের ভরটা আমি কি লিখতে পারি? দ্রাবক ইকুয়াল টু 50 মাইনাস আমি কি লিখতে পারি? m, 50 মাইনাস m। এটাকে আমি কি লিখতে পারি? 50 মাইনাস কি লিখতে পারি? আমার w দেওয়া নাই, তাহলে আমি কি এখানে দ্রাবকের ভর ইকুয়াল টু আমি লিখতে পারি কি? দ্রবণের ভর মাইনাস দ্রবীত দ্রব্যের ভর, দ্রবীত দ্রব্যের এই ভর, এটাকে আমরা লিখতে পারি। যেহেতু আমি w জানি না, ক্লিয়ার? তুমি যদি দেখো s এর মান তোমার এখানে দেওয়া আছে, এই দ্রাবকতা এই একটি মানে কার মান? s এর মান, এই তোমার s এর মান 80। তুমি যদি দেখো এটা হচ্ছে কি 100, এই তোমার 100। w মানে কি? দ্রাবকের ভর। দ্রাবক মানে কি? দ্রবণের ভর থেকে দ্রবীত দ্রব্যের ভর মাইনাস দ্রবণের ভর কত বলতো? 50। তাহলে এটা 50 আর দ্রবীত দ্রব্যের ভর কত? m। এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি দেখবে যে m এর মানটা চলে আসবে। আমি যদি তোমার যদি এখান থেকে যদি একটু ক্যালকুলেশন করি দেখবে যে m এর মানটা আর গুণ করো, এটা ইনটু এটা মাইনাস এটা যদি হয়, তাহলে এখানে আর যদি গুণ করো, এটা 100 ইনটু m, আর যদি গুণ করো এটা 100 m, এটা 80 ইনটু 50 মাইনাস এখানে কত? 80 m। এখান থেকে সরাসরি m এর মানটা বের করো। দেখো m এর মানটা একটু বের করো তো সবাই, আমরা ক্যালকুলেশন করব সবাই। ওকে, এটা আমাকে অ্যানসারটা একটু বলো। m এর মানটা কত আসে একটু বলো, m এর মানটা সবাই একটু বলো না, নাকি সমস্যাটা কি? দেখো কত আসে। এই বেটা শবনম, রাফিকে শবনম 4.47 কেন? দেখো তো আরো কয়েকজনে করো, ক্যালকুলেটর কোথায়? ওকে 22.22। ওকে, এটার সাথে আমার সাথে গেছে 22 গ্রাম। অ্যাটেনশন, আমি এই কথাটাকে আবার রিপিট করতেছি। এই তাপমাত্রা এবং এই তাপমাত্রার মধ্যে এই তাপমাত্রায় তোমাকে অ্যানসারটা বের করতে বলছি। তাহলে তোমার কি করতে হবে? এই তাপমাত্রা থেকে ক্যালকুলেশন করতে হবে। তাই দ্রাবকতা ফর্মুলা কি? S = 100 * m ডিভাইডেড বাই 1। m মানে কি ইন্ডিকেট করে? এখানে কতটুকু ডিসলভ আছে। w দ্বারা ইন্ডিকেট করে কি? দ্রাবকের। এই কোশ্চেনে দ্রাবকের ভর দেওয়া নাই, দেওয়া আছে কি? সম্পৃক্ত দ্রবণের ভর। কয় গ্রাম? 50 গ্রাম। আমরা জানি কি একটা দ্রবণের মধ্যে কে থাকে? দ্রব্য আর কি? দ্রাবক। তাহলে দ্রবণের টোটাল ভর হবে কত বলতো? দ্রব্যের ভর প্লাস কি বলতো? দ্রাবকের। এখন তোমার আমি যদি বলি এটার মধ্যে তোমার কি আছে? পানি। এখন আমি যদি এটা টোটাল ভর বলি, তাহলে আমি বলতে পারি কি? পানির ভর প্লাস কোনটার ভর বলতো? তোমার এই বোতলের ভর। এখন একটা দ্রবণের মধ্যে আছে এটা কি বলতো? দ্রব্য আর দ্রাবক। তাই এটা দ্রবণের ভর ইকুয়াল টু হবে কি? দ্রব্যের ভর প্লাস দ্রাবক। দ্রবণের ভর দেওয়া আছে কত? 50। ডিজলভ দ্রবীত দ্রব্য কত? এখানে দ্রব্য বলতে কোনটা? যতটুকু ডিজলভ হয় তার মান কত? m। আর দ্রাবক আমি জানি না, এই m টা যদি এই পাশে চলে আসে সেটা হয় কি? 50 মাইনাস। এই দ্রাবকের ভরটাকে আমরা রিপ্রেজেন্ট করি কি দ্বারা? w। তাই w ইকুয়াল টু কত হবে? 50 মাইনাস কত হবে বলতো? এখান থেকে ক্যালকুলেশন করে আমি কার মান বের করছি? কার মান বের করছি? m এর মান। এখন দেখো এই পাত্রে মজার ব্যাপার দেখো, এই পাত্রে যে কয়টা দ্রব্য আছে এই পাত্র সেই কয়টা, এই পাত্রে যতটুকু দ্রাবক আছে এই পাত্র সেই পরিমাণ দ্রব্য। এখানে দ্রব্যটা সব আছে ডিজলভ, আর এখানে দ্রব্যটা দুই ভাগে ভাগ।
কিছুটা বিয়োজিত অবস্থায়, কিছুটা দ্রবণীয় অবস্থায়, আর কিছুটা কি অবিয়োজিত অবস্থায়। এখানকার দ্রাবক সমান, এখানকার দ্রব্য সমান, এখানকার দ্রব্য বিয়োজিত অবস্থায়, আর এখানকার দ্রব্য কি আছে, কিছু আছে বিয়োজিত আর কিছু আছে কি অবিয়োজিত। এখানেও তোমার টোটাল দ্রব্যের সংখ্যা 6, এখানেও 6, বাট এই 6টা বিয়োজিত আর এই 6টার মধ্যে কি আছে, কিছু বিয়োজিত আর ম্যাক্সিমামটা কি অবিয়োজিত। এটার মধ্যে পার্থক্য কোনটা, তাপমাত্রা। এটা 50 ডিগ্রিতে আর এটা কত 25 ডিগ্রি। ওকে, তাহলে এখানে তোমার কি দ্রাবকের ভরটা কি হবে দেখো। আমি যদি এখান থেকে দ্রাবকের ভরটা যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে দেখো মার্কার পেন নিয়ে বুঝছো একদম মানে আমি ইসে আছে, হতাশাজনক পারফরম্যান্স মার্কার। এটা হচ্ছে কি তোমার দ্রাবকের ভর। তুমি দেখো দ্রাবকের ভরটা কি, তোমার 50 থেকে এই m মাইনাস করতে হবে, 50 গ্রাম থেকে m টা মাইনাস করতে হবে। দ্রাবকের ভর কত, 50 থেকে এই m টা মাইনাস করতে হয় 22.22 গ্রাম, এটাকে তোমার মাইনাস করতে হয়। এটা কি তোমার দ্রাবকের। এটা কি আমি কি দ্রাবকের ভরটা লিখছি কি, দেখো দ্রাবকের ভর কি w, w মানে কি 50 মাইনাস m। আমি যদি m এর মান জানি তাহলে আমি কি দ্রাবকের ভরও আমি জানি 50 থেকে m মাইনাস 50 থেকে m টা যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের ক্যালকুলেশনটা আসে তোমার 27 পয়েন্ট, এখানে কত আসে 78, এটা কি তোমার এই গ্রাম আসে, এই মানটা তোমার আসে, কি লাগে না, এটা দ্রাবকের ভর হিসেবে এটা আসে। এখন দেখো অ্যানসারের বোঝার ট্রাই করো, এখান থেকে কিন্তু অ্যানসার স্টার্ট, 50 ডিগ্রি থেকে কিন্তু অ্যানসার স্টার্ট, এই উপরের অংশগুলো জাস্ট বোঝানোর জন্য। এখন আমি এখানে কিন্তু দেখো এই তাপমাত্রায় কতটুকু ডিসলভ আছে m এর মান আমি বের করে ফেলছি। এখন এই তাপমাত্রায় কতটুকু ডিসলভ আছে m প্রাইম, মানে এই m মানে কত 22.22 গ্রাম, এটা ডিসলভ আছে এখানেও 22.22 গ্রাম থাকবে, বাট এদের মধ্যে কতটুকু ডিসলভ হবে সেটা বের করব। তার মানে এখানে আমি কি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি এখানে কি লিখতে পারি দ্রাব্যতা, আমি এটাকে তোমার কি ধরলাম s প্রাইম ধরলাম, ক্লিয়ার তোমাকে বোঝানোর জন্য। তার মানে কি এটা হচ্ছে কি 100 m প্রাইম, বাট এখানকার w আর এখানকার w, কারণ এখানকার দ্রাবক আর এখানকার দ্রাবক কি, কিন্তু এখানকার বিয়োজিত দ্রব্যের পরিমাণ আর এখানকার বিয়োজিত দ্রব্যের পরিমাণ কি এক না, তাহলে এটাকে আমরা কি লিখলাম w। তুমি যদি s প্রাইম নাও ধরো কোনো সমস্যা নাই, s 100 * m ডিভাইডেড বাই, এখানে দ্রাব্যতা কত বলতো 55, তাহলে এখানে 55 বসো। এখানে আমরা m প্রাইম এর মানটা আমরা বের করতে চাই, w এর মানটা আমরা আগে থাকতেই বের করে আসছি, 27 পয়েন্ট কত 78, এটা হচ্ছে কত 27 পয়েন্ট, এখানে কত হবে 7। এখান থেকে আমরা m প্রাইম এর মানটা ক্যালকুলেশন করব। তোমরা একটু m প্রাইম এর মানটা একটু ক্যালকুলেশন করো তো, কত গ্রাম আসে m প্রাইম এর মানটা কত আসে, এটা মাল্টিপ্লাই করে 100 দ্বারা ডিভাইড করো। দেখো তোমরা একটু বলো কত আসে, তারপর আমার অ্যানসারটা আমি বলবো। হ্যাঁ রাইট 50 পয়েন্ট, হ্যাঁ মোর থ্যাংক ইউ, 15 পয়েন্ট কত 27, এটা কত 9। তাহলে আমি কি বলতে পারি এই তাপমাত্রায় তোমার ডিসলভ হয় 22.22 গ্রাম, আর তাপমাত্রা কমালে ডিসলভ হয় কত 22.22 গ্রাম, এখানে ডিসলভ হয়, এখানে কত গ্রাম ডিসলভ হয় 22 গ্রাম, আর এখানে তোমার ডিসলভ হচ্ছে কত বলতো 15 পয়েন্ট কত বলতো 279 গ্রাম, এটা আমরা ক্যালকুলেশন করে পেলাম এইমাত্র। এই তাপমাত্রায় ডিসলভ হয় এত, তাপমাত্রা কমালে এই পরিমাণের মধ্যে এই এতটুকু তোমার ডিসলভ হয়, আর বাকিটুকু পাত্রে কি থাকবে তলানি আকারে পড়ে থাকবে। তাই দ্রবণে কি অধক্ষিপ্ত পদার্থের পরিমাণ বা দ্রবণে ক্লাসিত পদার্থের পরিমাণ হবে কি এই পরিমাণ থেকে এই পরিমাণটা আমরা কি করব মাইনাস করব। দেখো আমার কথা বুঝছো কিনা, তাহলে এটা ডিলিট করে আমি লিখব, দেখো আমার কথাগুলো বুঝছো কিনা।
ওকে, আটকানোর কারণ আছে। হ্যাঁ, এক মিনিট। তারান্না তায়াম্মুন, তারা না, তোমারটাই শুধু আটকাচ্ছে নাকি অন্য কারোটাও আটকাচ্ছে দেখো তো। ওকে, তাহলে এখানে দেখো, তাহলে এই অংশটুকু সাজাই নেবা। এগুলো হচ্ছে তোমার নোট, নিজে বোঝার জন্য। তুমি যদি উপরের অংশটুকু করতে পারো তাহলে তুমি অবশ্যই ক্যালকুলেশন করতে পারো। দেখবে সব ম্যাথ একই রকম, মানে দুটো ভিন্ন তাপমাত্রা। অতএব দ্রবণে ক্লাসিত পদার্থের পরিমাণ যেটা অদক্ষিপ্ত হয়, পদার্থের পরিমাণ, তোমাদের এই ব্যাচে কি সব নটারেন থেকে কি একজনই চান্স পাইছে খালিদ, নাকি আরো কেউ চান্স পাইছো? পরিমাণ 27.78 মাইনাস 15.279, এটা এত মাইনাস করো। এটা মাইনাস করলে কত আসে? 27 পয়েন্ট হবে কেন, 22.22 মাইনাস এত 2.22 মাইনাস 15.27, এটা কত? 6.95 গ্রাম। তোমাদের কি এরকম আসছে দেখো তো, 95 গ্রাম। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার কোশ্চেন, বুঝতে পারছি। এটা কি তোমার অ্যানসার। এখন দেখো এই প্যাটার্নের আমরা কিছু ম্যাথ দেখবো। দেখো পরের ম্যাথে আমরা একটু যাচ্ছি। তুমি একটু দেখো 4 নম্বর ম্যাথে তুমি বলবা যে আমরা কোশ্চেনের অ্যানসারটা স্টার্ট করব কোথা থেকে, 100 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা ক্যালকুলেশন করব নাকি 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা ক্যালকুলেশন করব। 4 নম্বর কোশ্চেনটা আমি আবার বলছি, এখানে দুটো তাপমাত্রা, একটা 100 একটা 10। আমাদের ক্যালকুলেশনটা কার জন্য হবে, 100 এর জন্য নাকি 10 এর জন্য? আমাকে একটু কমেন্টসে জানাও। ওকে, তোমরা লিখছো কি সবাই 100? ওকে, আমি বলছি একটু দেখি, আমাদের অ্যানসার স্টার্ট হবে। আমি জানি না যে আমার কথাটা তোমরা বুঝতে পারছো কিনা। আমরা যদি কোশ্চেন অনুসারে আমরা যদি একটু দেখি, ঠিক আছে একটু দেখি না, কোশ্চেন অনুসারে এটা 4 নম্বর কোশ্চেনটা একটু দেখো। আমরা 4 নম্বর কোশ্চেনটাকে যদি দেখি, তুমি একটু দেখো এখানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা সম্পৃক্ত দ্রবণ আছে।
এখানে দেখো এটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা দ্রবণ আছে, এটা 100 ডিগ্রি সেলসিয়াস। কয় গ্রাম সম্পৃক্ত দ্রবণ? 250 গ্রাম। দেখো সম্পৃক্ত দ্রবণ লেখা আছে, এটা সম্পৃক্ত দ্রবণ। এখন এটাকে ঠান্ডা করতে বলছে, এই তোমার কুলিং করতে বলছে, শীতল করতে বলছে। এখানে তোমার শীতল করে তাপমাত্রা কততে আছে? 10 ডিগ্রি সেলসিয়াস। 10 ডিগ্রি সেলসিয়াস। এখন তোমাকে কি বলছে, কি পরিমাণ পটাশিয়াম নাইট্রেট এখানে অদক্ষিপ্ত করবে, কি পরিমাণ পদার্থ অদক্ষিপ্ত করবে। তুমি দেখো কি পরিমাণ পদার্থ অদক্ষিপ্তটা আছে কি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পাত্রে নাকি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পাত্রে? কোন জায়গায় অদক্ষিপ্ত? এখানে? এখানে না, অদক্ষিপ্তটা পড়তেছে কোথায়? এখানে। তুমি এটাকে শীতল করতেছো। তুমি এখানে কি করবা, এখানে তোমার ডিজলভ পদার্থের পরিমাণ আছে কয়টা? মনে করো 6টা। এখানে তোমার কি হবে, ডিজলভ হচ্ছে কয়টা? মনে করো 3টা। আর বাকি তোমার কি ডিজলভ হচ্ছে না, এটার পরিমাণটা তোমাকে বের করতে বলছে। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু অদক্ষিপ্ত হয় সেটা তোমাকে বের করতে বলছে। তার মানে তোমার এই অ্যানসারটা স্টার্ট করতে হবে কতর জন্য? তোমার 100 এর জন্য, রাইট? সবারটাই সঠিক হয়েছে। তাহলে এটার অ্যানসারটা আমি এখন খুব ফাস্ট করে দেব। এটা দ্রাব্যতার ক্ষেত্রে দেখো, এটা দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা তোমার দেওয়া আছে কত? একটু বোঝার ট্রাই করো, 200। আর এটা দ্রাব্যতা তোমার দেওয়া আছে 10 ডিগ্রিতে, তোমার দ্রাব্যতা দেওয়া আছে কত? তোমার শুধুমাত্র 20। তাহলে এখান থেকে স্টার্ট করব। তাহলে আমি এখান থেকে বলতে পারি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আমি জাস্ট প্যাটার্নটা তোমাকে এখান থেকে তোমার m এর মানটা বের করতে হবে, আর এখান থেকে তোমার কি m প্রাইম এর মানটা তোমার কি করতে হবে? বের করতে হবে। তাহলে আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা S equal to 100 m। তুমি দেখো S equal to কত? 100 m ডিভাইডেড বাই W। S এর মান কত বলো তো? 200। এখানে S এর মান কত? 200। এটা 100 into m। তুমি একটু দেখো এই কোশ্চেনে তোমার এই W এর মান দেওয়া আছে। W মানে কি? দ্রবণ থেকে দ্রব্যটা মাইনাস করবে। W মানে কি? আমি শর্টকাটে লিখলাম, দ্রবণ থেকে দ্রব্যটা কি হবে? মাইনাস হবে। এখানে দ্রবণের ভরটা কত? 250। তুমি এক্সামে লিখবা না এটা, আমি জাস্ট এইভাবে লিখে দিচ্ছি, তুমি সাইড নোটে লিখতে পারো। সম্পৃক্ত দ্রবণের ভর থেকে দ্রব্যের ভর মাইনাস। ক্লিয়ার? ওকে। তাহলে এখানে দ্রবণের ভর কত? 250। আর ডিজলভ পদার্থ কি? এটা কোনটা? ডিজলভ পদার্থ কিনা দ্রবীভূত দ্রব্য কিনা? দ্রব্য কিন্তু দুই ধরনের, একটা বিয়োজিত একটা অবিয়োজিত। এটা কোনটা? বিয়োজিতটা। তাহলে এটা দ্রব্যের পরিমাণটা কত? এত মাইনাস। এখান থেকে আমরা কি m বের করতে পারবো কিনা? এখান থেকে আমরা m বের করতে পারবো কিনা? অবশ্যই পারবো। তারপর আমরা দ্রাবকের ভর বের করব। দ্রাবকের ভর, দ্রাবকের ভর কোনটা? W ইকুয়াল টু দ্রবণ কত? 250। এখান থেকে m এর মানটা একটু ক্যালকুলেশন করে দাও, এটা আমরা করাই দিচ্ছি। এখানে m এর মানটা কত আসে একটু দেখো তো। এখান থেকে m এর মানটা কত আসে? 250 ইনটু 200, এটা ডিভাইডেড বাই কত? 300। ওকে, এটা আসে কত? 166 পয়েন্ট, এটা 67। দেখবে যে এত গ্রাম আছে। তাহলে W মান আমি জানি, W কোনটা একটু বলো তো? W মানে কোনটা? 250 মাইনাস কি m, এটাই তো W। অর্থাৎ দ্রবণের ভর থেকে দ্রবণের ভর কত? 250। m এর ভর কত? 166 কত? 67 এত গ্রাম। এখান থেকে আমরা 250 মাইনাস করি, এটার মান কত আসে? 83 পয়েন্ট। এখানে কত আসবে? 33 কত বলো তো? গ্রাম। এটা W। তাহলে এখানে আমরা কি করব? ঠিক একই রকম অঙ্ক, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা, এটা হচ্ছে দ্রাব্যতা S প্রাইম, এটাকে 100 m প্রাইম ডিভাইডেড বাই W। S প্রাইম এর ভ্যালু কত? 20। m প্রাইম এর ভ্যালু কত? m প্রাইম এর ভ্যালু কত? 20। W এর মান, এই পাত্রে W আর এই পাত্রে W এর মান কি এক। ক্লিয়ার? এই পাত্রে দৈর্ঘ্য, এই পাত্রে দৈর্ঘ্যের মান এক, কিন্তু ডিফারেন্ট কোন জায়গায়? এখানে বিয়োজিত দৈর্ঘ্য আর এখানকার বিয়োজিত দৈর্ঘ্য কি এক না। এখানকার W এর মান কত? 83 পয়েন্ট, সরি
এই আমরা 20 লিখছি কেন m প্রাইম আমরা কি করব বের করব এখানকার w এর মান কত 83 পয়েন্ট কত বলো তো 33 তাহলে এখান থেকে আমরা m প্রাইমের ভ্যালুটা বের করব এখান থেকে 83.33 ইনটু 20 33 into 20 ভাগ 100 ওকে এটা কত 66 পয়েন্ট এটা কত তোমার 6 এখানে কি 7 গ্রাম তুমি একটু দেখো এখান থেকে এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা একটু কমেন্টসে জানাও এই পর্যন্ত কারো ডাউট আছে কিনা হ্যাঁ তুমি একটু দেখো তাহলে এটা হচ্ছে ক্লাসিক পদার্থের পরিমাণ পরিমাণ 166.67 মাইনাস এটা কত 16.67 তোমার কি হবে এত এটাই হবে आंसर আশা করি কারো ডাউট থাকার কোনো কথা না ওকে এখানে একটু দেখো ঠিক দেখো এই ম্যাথটাই একটু ডিফারেন্ট প্যাটার্নে কিভাবে আসে দেখো এই ম্যাথটাই তুমি বলবা এই 5 নম্বর কোশ্চেনের অ্যানসারটা স্টার্ট করব কত তাপমাত্রা দিয়ে 20 ডিগ্রি থেকে নাকি 50 ডিগ্রি একটু ফার্স্ট বল বলো 20 আর 50 এর মধ্যে আমরা এই কোশ্চেনটা স্টার্ট করব অ্যানসারটা স্টার্ট করব কত থেকে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রথমে ক্যালকুলেশন করব নাকি 50 ওকে মৌ বলছে 20 50 আর বলছে তাসরিন বলছে 50 আর বাকিগুলো সবাই বলছে 20 ওকে ঠিক আছে তাসরিন আর মৌ হচ্ছে এক পক্ষে আর বাকি সব দল হইছে এক পক্ষে ঠিক আছে আমরা এখন দেখব অ্যাটেনশন তুমি একটু দেখো এখানে আমরা একটু কোশ্চেনটাকে আমরা যদি একটু দেখি এটা হচ্ছে কত নম্বর 5 কোশ্চেন তুমি একটু দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন একই কোশ্চেন এটা আমি যদি কোশ্চেনটাকে একটু বড় করে নিচ্ছি
তুমি দেখো তোমার প্রথমে তোমার দ্রবণটা ছিল কততে, একটু দেখো 20 ডিগ্রি সেলসিয়াস। এই তোমার দ্রবণটা ছিল কততে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখানে 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, এটা কি তোমার 200 গ্রাম কি তোমার সম্পৃক্ত দ্রবণ। এটাকে তাপমাত্রা আগেটা কুলিং করছি, এখন তোমার কি তাপমাত্রা বৃদ্ধি করতে হবে। এটা এখন হিটিং, তাপমাত্রা তোমার কি করতে হবে, বাড়াতে হবে। তাপমাত্রা যদি আমি বাড়াই তখন এই তাপমাত্রাটা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রাটা আমি বাড়াইয়া কততে নিছি, 50 ডিগ্রিতে। এই তোমার 50 ডিগ্রি। এখন এখানে তোমার একটা দ্রাব্যতা আছে, এখানে দ্রাব্যতাটা কততে একটু দেখো। এখানকার দ্রাব্যতা হচ্ছে কত, 45, আর এখানকার দ্রাব্যতাটা আছে কততে, তোমার দ্রাব্যতা আছে কত, 65। তুমি দেখো এখানে ব্যাপারটা হচ্ছে এই তাপমাত্রায় এই দ্রবণটা সম্পৃক্ত আছে, এই তাপমাত্রায় দ্রবণটা কি সম্পৃক্ত। এখানে একটা নির্দিষ্ট পরিমাণ পদার্থ ডিজলভ আছে m। এখানে কয়টা, 3 3 কয়টা, 6টা থাকলে এখানেও তোমার কয়টা আছে বলতো, 6টা। এখন দেখো বলছে, কথাটা একটু বোঝার ট্রাই করবা। এই তাপমাত্রায় তোমার যে পরিমাণ ডিজলভ থাকবে, আমি যদি তাপমাত্রা যদি বাড়াই, তাপমাত্রা যেমন কমালে ডিজলভ করার ক্যাপাবিলিটি কি হয়, কমে যায়। তাপমাত্রা বাড়ালে এটা ডিজলভ করার ক্যাপাবিলিটি কি হয় বলতো, বেড়ে যায়। এখানে ডিজলভ আছে কয়টা বলতো, 6টা। তখন এটা ডিজলভ করার ক্যাপাবিলিটি আরো কি হবে বলতো, বেড়ে যাবে। এই তাপমাত্রায় তার ডিজলভ করার ক্যাপাবিলিটি কি তোমার বেশি। এই তাপমাত্রায় সে সর্বোচ্চ 6টা ডিজলভ থাকে। এই কারণে এই দ্রবণটা হচ্ছে কি বলতো, সম্পৃক্ত দ্রবণ। এই কারণে এই দ্রবণটা কি সম্পৃক্ত দ্রবণ। বাট আমি যখন তাপমাত্রা আমি বাড়াইয়া ফেলবো, তখন কিন্তু এই তাপমাত্রায় তখন এটা 6টা ডিজলভ করতে পারে না, তার চেয়ে বেশি ডিজলভ করতে পারে। তার মানে এই দ্রবণটা যে পরিমাণ ডিজলভ করতে পারে তার চেয়ে এখানে কি তোমার কম পরিমাণ দ্রব্য এখানে কি আছে বলতো, ডিজলভ আছে। তার মানে এই দ্রবণটাকে আমরা কি বলি, অসম্পৃক্ত দ্রবণ। কথাটা আবার রিপিট করতেছি, এই তাপমাত্রায় ও সর্বোচ্চ 6টা ডিজলভ করতে পারে, এই কারণে সম্পৃক্ত। যখন আমি তাপমাত্রা বাড়াবো এই দ্রবণের ডিজলভ করার ক্যাপাবিলিটি বেড়ে যাবে, তখন এই পাত্রে আর এই পাত্রে আলাদা কোনো পাত্র না, তাপমাত্রা ভিন্ন, একই পাত্র। এটা আছে কত 20, এখানে হিট করো, এখানে নিয়ে যাও কত 50, এখানে 6টা থাকলে এখানেও কয়টা আছে, 6টা। তখন এই দ্রবণের ডিজলভ করার ক্যাপাবিলিটি কি আর 6টা নাই, তার ডিজলভ করার ক্যাপাবিলিটি কি হচ্ছে, বেড়ে গেছে। তাই ও যে কয়টা ডিজলভ করতে পারে সেই পরিমাণ ডিজলভ নাই, তার ডিজলভ করার ক্যাপাবিলিটি বেড়ে গেছে। ফলে এখানে আছে কয়টা বলতো, 6টা। এখানে আছে কয়টা বলতো, 6টা। কিন্তু সে ডিজলভ করতে পারে আরো বেশি। তার মানে কি, সে যতটুকু ডিজলভ করতে পারে তার চেয়ে এখানে কম পরিমাণ আছে। এই কারণে এটাকে আমরা কি বলছি, অসম্পৃক্ত। তাপমাত্রা বাড়ার কারণে ডিজলভ করার ক্যাপাবিলিটি কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। এখানে যদি আমি আরো পদার্থ যদি যোগ করি, এটাকে একটু শেডেড করে দিলাম, তখন কি হবে, এই আরো বেশি পরিমাণ ডিজলভ করতে পারে। ডিজলভ মনে করো এই 6টা আর এই 3টা, টোটাল হয় কয়টা, 9টা। তোমার দেখা যায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে 20 তেও ডিজলভ করে 6টা, 50 তেও ডিজলভ করবে কয়টা বলতো, 9টা। তাহলে আগে তোমাকে বের করতে হবে এই তাপমাত্রায় কতটুকু ডিজলভ করা হয়, এই তাপমাত্রায় কতটুকু তোমার ডিজলভ করতে পারে। এখানে কতটুকু ডিজলভ, এখানে 6টা না আরো বেশি পারে। তার মানে এখানে আমরা কি বের করব বলতো, m প্রাইম। এই m প্রাইম থেকে m যদি মাইনাস করি তাহলে কয়টা, এখানে আছে কয়টা বলতো, 9টা। এখানে আছে কয়টা, 9টা। 9টা। এই 9 থেকে আমরা যদি 6টাকে মাইনাস করি তাহলে হবে কত, 3। এই 3টা যদি আমি এই পাত্রে যদি যোগ করি তখন এটা কি হয়ে যাবে, এই অসম্পৃক্ত দ্রবণটা তখন কি হয়ে যাবে বলতো, সম্পৃক্ত দ্রবণে কি হবে বলতো, কথাটাকে আবার রিভিউ করব। এটা কত, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত। এটা তাপমাত্রা আমি যদি বাড়াই তখন এটা ডিজলভ করার ক্যাপাবিলিটি বেড়ে যাবে। ও 6টা পারে, বাট ও 6টা না, 6টা বেশি পারে। যেহেতু ও আরো বেশি পারে, তার মানে সেই পরিমাণ দ্রবণ নাই, তার চেয়ে কম পরিমাণ আছে, তার মানে দ্রবণটা অসম্পৃক্ত। আমি ধরে নিলাম আরো 3টা যদি যোগ করি তখন এই দ্রবণটা কি হয়ে যায়, সম্পৃক্ত। তার মানে এই তাপমাত্রায় তোমার কি, এখানে তোমার কোনটা তোমাকে বের করতে বলছে, এই তাপমাত্রায় অ্যানসারটা কত তাপমাত্রায় দ্রবণটা কি হবে, সম্পৃক্ত হবে। অসম্পৃক্তটা কি হবে, সম্পৃক্ত। এটা অলরেডি সম্পৃক্ত আছে, তোমাকে বের করতে বলছে কত তাপমাত্রায় এটা কি হবে, সম্পৃক্ত। তার মানে এটা ছিল অসম্পৃক্ত, এটা হবে কি সময়, এই তাপমাত্রায় তোমাকে অ্যানসার বের করতে হবে। তার মানে অ্যানসারটা স্টার্ট করতে হবে কততে, 20 দিয়ে।
অ্যানসারটা স্টার্ট করতে হবে কত 20, তোমাকে অ্যানসারটা বের করতে বলছে কত 50 তে, এখানে অ্যানসারটা তোমার কি স্টার্ট করতে হবে কত 20। প্রথমে এই তাপমাত্রায় তোমার কয়টা ডিজলভ হয় এটা বের করতে হবে, এই তাপমাত্রায় দ্রবণটা কতগুলো ডিজলভ করতে পারে সেটা তোমাকে বের করতে পারে, তারপর এই 9টা থেকে 6টা বিয়োগ করলে কত হয় 3টা, তার মানে এই 3টা দ্রবণ যদি আমি এখানে ডিজলভ করি এটা যদি মাইনাস করি তাহলে এই দ্রবণটা অসম্পৃক্ত থেকে কি হয়ে যাবে সম্পৃক্ত। আমার কথাগুলো আগে বুঝছো কিনা সেটা আগে একটু কমেন্টসে জানাও, তারপর আমরা ম্যাথ করব। তোমরা বুঝছো কিনা কমেন্টস করতে হবে তো ভাই, তোমাদের তো দেখি না, দেখলে এত লেটে কমেন্টস করলে তো মানে মানে প্রথমত ফাড়াই দিতাম, এত লেটে রেসপন্স করে। ওকে, তোমরা কি কলেজ নিয়ে অনেক আপসেটে আছো? হ্যাঁ, এত আপসেট থেকো না, একটা কলেজ পেয়ে যাবো ভালোই খবর, চিন্তা করো না। এত ভালো ভালো মার্ক পেয়ে যদি না পায় একটা কলেজ খুবই কষ্টের। ওকে, এখন একটু দেখো তাহলে এটা থেকে আমরা অ্যানসার করব 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটু বোঝার ট্রাই করো। তাহলে আমরা এখানে দ্রাব্যতা কত, আমি কিন্তু এটা অনেক ফাস্ট করব, S = 100 * m ডিভাইডেড বাই r। তুমি দেখো S এর মানটা কত, এটা S এর মান 45, সবাই ক্যালকুলেটর হাতে নাও, 100 * m। W মানে কি দ্রাবক, দ্রাবক মানে কি দ্রবণ মাইনাস কি বলতো দ্রবণ, দ্রবণের ভর কত 200, আর এটা কত m। এখান থেকে m এর মানটা একটু ক্যালকুলেশন করে একবারে করব, হ্যাঁ একবারে ক্যালকুলেশন করো। 200 * 45, দেখো তো কত আসে, এমসিপিসি কলেজ পাইলে তুমি আপসেট হওয়া কি হবে বলো, এমসিপিসি অলওয়েজ বস। হ্যাঁ কত একটু বলো, তাড়াতাড়ি বলো ভাই, একটু বল না। কত আসছে এম এর মানটা কত একটু বলো। একটা স্টুডেন্ট নাই এম এর মান, তোমরা কি ক্যালকুলেটর নেও না নাকি, হাতে ক্যালকুলেটরটা নেও ভাই। বাচ্চাগুলো কি মজা করতেছে, কি তুমি কি ক্যালকুলেশন এটা পারো না নাকি? সিক্সটি টু পয়েন্ট জিরো সিক্স এইট, আরেকজন বলো, আরো কয়েকজন বলো, ওটা ঠিক আছে 2.068। ওকে এত দিলাম, তাহলে এখানে দ্রাবকের ভরটা বের করো, এটা W = কত থেকে 200 থেকে আমরা এটা মাইনাস করব 62.068 মাইনাস কত 200, এর কত আছে, হ্যাঁ ঠিক আছে ওকে, এর কত আসে 137,
এটা কত 0.983 এটা এত গ্রাম। এখানে এখন আমরা কি করব 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা এটা S প্রাইম এটা 100 ইনটু M প্রাইম এটা W এটা হচ্ছে আমাদের S প্রাইমের ভ্যালু এটা এটা যদি S প্রাইমের ভ্যালু হয় এটা হবে 65 এটা 100 এটা M প্রাইম আমরা বের করব এখানকার সলভেন্ট এক তার মানে এটা হবে 137 পয়েন্ট এটা 9 এখান থেকে M প্রাইম এর মান বের করো ফার্স্ট একটু তাড়াতাড়ি করো আর প্রথম ম্যাথ বুঝতে একটু টাইম নাও বাট পরের ম্যাথগুলো তোমার পারা তাড়াতাড়ি করা উচিত 0.93 into 65 divided by 100 এটা কত আসে দেখো তো এটা m প্রাইম এর মান কত আসে এটি 9 পয়েন্ট এটা কত আসে 6545 এবার 68 কোথায় আসে হ্যাঁ হ্যাঁ আর কয়েকটা কত m প্রাইম এর ভ্যালু কত আসে হ্যাঁ ঠিক আছে তাহলে এটা আসে তাহলে এখানে এটা এই পর্যন্ত উঠে নাও আগে এটা উঠে নাও দ্রবণটিকে সম্পৃক্ত করতে ওটা ছিল অসম্পৃক্ত সম্পৃক্ত করতে দ্রব্য প্রয়োজন এখানে কতটুকু দ্রব্য তোমাকে প্রয়োজন হবে তার মানে এটা কত 89 এটা কিন্তু এখন বড় হ্যাঁ এটা কিন্তু তোমার ছোট এটা বুঝতে হবে এটা 89 পয়েন্ট এটা 6545 মাইনাস আর এটা কত হবে 62.068 এটা থেকে এটা মাইনাস 068 এটা কত 27 পয়েন্ট এটা 58 এটা 65 এটা হবে এত গ্রাম এটাই হবে তোমার অ্যানসার খুব মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ এগুলো টিইডি কোশ্চেন আকারে খুব সাজাই দেবে দেখবা হ্যাঁ এটা এটা উঠে না তুমি দেখো এখানে এখানে একটা নোট দেখাবো এই দেখো ঘনত্ব ইকুয়াল টু আমরা কি জানি হ্যাঁ ঘনত্ব ইকুয়াল টু আমরা জানি কি ভর বাই আয়তন এই ঘনত্ব ইকুয়াল টু আমরা জানি ভর এই ঘনত্বটাকেই বলা হয় আমরা কেমিস্ট্রিতে এটাকে আমরা আপেক্ষিক গুরুত্ব হিসেবে কনসিডার করি আপেক্ষিক গুরুত্ব হিসেবে এটাকে আমরা কনসিডার করি তাই ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন বা আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল টু কত ভর বাই আয়তন তাহলে ভর ইকুয়াল টু আমরা কি ভর ইকুয়াল টু কি যার ভর দেওয়া থাকে যদি দ্রবণের ভর দিয়ে দেওয়া থাকে তাহলে দ্রবণের ঘনত্ব বা দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দিয়ে আয়তন দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তাহলে এখানে কি হবে আপেক্ষিক গুরুত্ব ইনটু তোমার আয়তন খুব স্মার্ট এই টাইপের ম্যাথ আছে হ্যাঁ এটা এডমিশনের জন্য খুব ভালো কাজ দেয় এডমিশনের জন্য এটা এডমিশনের জন্য খুব ভালো ম্যাথ এবং এমসিকিউর জন্য অথবা কুইজ টেস্ট হ্যাঁ কুইজ টেস্ট ক্যাট পাবলিক কলেজগুলোতে কুইজ টেস্ট হয় যেমন আদম জিবেপুর ক্যান্ট হ্যাঁ এগুলোর জন্য এটা খুব ভালো এই ফর্মুলার সাহায্যে তোমার ম্যাথ ভালো আসে ওকে এটাকে উঠাই নাও
ওকে, তুমি দেখো এই টাইপের তোমার ম্যাথ আছে, এই টাইপের তোমার ম্যাথ আছে। এটা হচ্ছে এক নম্বর ম্যাথ, নাম্বার 1। দেখো এখন আমরা এই ম্যাথে যাব। তুমি দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 120 সেন্টিমিটার কিউব সম্পৃক্ত জলীয় দ্রবণে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে ওই অজানা দ্রব্যের দ্রবণতা। আমি যদি এটাকে একটু ডিজাইন করি, পরীক্ষায় কিন্তু কোনো ডিজাইন দরকার হবে না, হ্যাঁ। তুমি দেখো এটা তাপমাত্রা দেওয়া আছে কত, 25 ডিগ্রি। এটা কত সেন্টিমিটার কিউব, 120 সেন্টিমিটার কিউব জলীয় দ্রবণ। সেন্টিমিটার কিউব এটা কি সম্পৃক্ত জলীয় দ্রবণ, সম্পৃক্ত জলীয় দ্রবণ। এই দ্রবণের আপেক্ষিক গুরুত্ব, এটার আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে কি তোমার, কত ভ্যালু দেওয়া আছে, আপেক্ষিক গুরুত্বের মান কত দেওয়া আছে, 1.15 এটা তোমার দেওয়া আছে। এখন দে বলছে এখানে ডিজলভ আছে কতটুকু, ডিজলভ 20.7 গ্রাম, এত গ্রাম তোমার। আমি চিত্রটা ডিজাইন করে দেব। এখন তুমি এটা দেখো এটা কিন্তু 120 সেন্টিমিটার কিউব, এটার ভ্যালুটা আসলে কি সে বলতো আয়তন। এটা আসলে কি সে ঘনত্ব তোমাকে বের করতে বলছে কি, এই দ্রবণের কি তোমার দ্রাব্যতা তোমাকে বের করতে বলছে। এই দ্রবণের দ্রাব্যতা তোমাকে বের করতে। তাহলে আমরা দ্রাব্যতা ইকুয়াল টু আমরা কি জানি, S ইকুয়াল টু 100 ইনটু m ডিভাইডেড বাই কি। এখন আমরা কিভাবে জানবো, দেখো তোমার দ্রবীভূত দ্রব্যের পরিমাণ তোমার দেওয়া আছে, এখানে দেখো 120 সেন্টিমিটার কিউব, এটা এই জলীয় দ্রবণের কি আয়তন দেওয়া আছে। তুমি একটু বোঝার ট্রাই করো, আমাদের এই দ্রাব্যতা বের করার ক্ষেত্রে আয়তনের সাথে কোনো রিলেটেড কোনো ইনফরমেশন এখানে নাই, এখানে ভি নাই, ঘনত্ব নাই, বাট ভরের সাথে। তুমি দেখো এই সম্পৃক্ত জলীয় দ্রবণের আমি যদি আয়তন জানি, সম্পৃক্ত জলীয় দ্রবণের যদি ঘনত্ব জানি, এই ঘনত্বকে এই আয়তন দ্বারা আমি যদি গুণ করি, তাহলে এই দ্রবণের আমি কি পাবো বলতো, ভর পাবো। আর এই সম্পৃক্ত দ্রবণে যদি ভর পাই তাহলে ডাব্লুর মান, কারণ ডাব্লু মানে কি, ডাব্লু মানে কি দ্রাবক, দ্রাবক মানে কি দ্রবণ মাইনাস কি বলতো দ্রবণ। অবশ্যই এটার ভর হতে হবে, এটারও ভর আর এটারও কি বলতো ভর। বাট এটার মানটা কি তোমার ভরে দেওয়া নেই, দেওয়া আছে কি আয়তন এবং কি ঘনত্ব। তোমাকে এর আগের কোশ্চেন গুলোতে কি ছিল, এটার মানটা ভরে দেওয়া ছিল। বাট এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এই মান দুটাকে মানে এই জলীয় দ্রবণের তোমার যে আয়তন এবং ঘনত্বটাকে তোমার ভরে কনভার্ট করতে হবে। তাহলে এখানে ভরে আমরা কিভাবে কনভার্ট করব, দেওয়া আছে দ্রবীভূত দ্রব্যের পরিমাণ, দ্রব্যের এখানে ভর দেওয়া আছে, এটা কত গ্রাম দেওয়া আছে, 20.7 গ্রাম। এখানে তোমার কি দেওয়া আছে, সম্পৃক্ত জলীয় দ্রবণের আয়তন, এখানে কি এটার মান হচ্ছে কি তোমার m এর মান, এটা সম্পৃক্ত জলীয় দ্রবণের এটা আয়তন, এটা v ইকুয়াল টু এটা আছে কত 120 সেন্টিমিটার। ক্লিয়ার? যদি তোমার আপেক্ষিক গুরুত্ব মানে কি তোমার ঘনত্ব, ঘনত্ব মানে কি ভর বাই আয়তন, যদি একক যদি তোমার দেওয়া না থাকে তাহলে ধরে নেবা এখানে ভরের একক গ্রাম, আয়তনের একক কি সেন্টিমিটার, অলওয়েজ ধরে নেবা। আর যদি দেওয়া থাকে তাহলে ওই মানটা নিয়ে তুমি কাজ করবে। বুঝাতে গেছে কিনা? যদি তোমার একক যদি দেওয়া থাকে তাহলে ওটা নিয়ে কাজ করবে, যদি একক দেওয়া না থাকে তাহলে এটা কি গুরুত্ব, ঘনত্ব মানে কি ভর বাই আয়তন, ভরের একক কি গ্রাম আর আয়তনের একক কি সেন্টিমিটার, এটাকে ধরে কাজ করতে হবে। তাহলে এখানে কি তোমার আপেক্ষিক গুরুত্ব তোমার দেওয়া আছে কতটুকু, এটা আপেক্ষিক গুরুত্ব 1.15, এটা এত দেওয়া আছে। তাহলে সম্পৃক্ত জলীয় দ্রবণের ভর দেওয়া আছে কত, সম্পৃক্ত জলীয় দ্রবণের
আমি যদি ভর বলি, ভর মানে কি ঘনত্ব ইনটু কি আয়তন। এটা কত 120 ইনটু কত 1 পয়েন্ট কত বলতো 15। তুমি দেখো এটার একক কি সেন্টিমিটার কিউব, এটা বোঝার ট্রাই করো। এই আয়তন একক কি সেন্টিমিটার, ঘনত্বের একক ধরো কি গ্রাম পার কি বলতো সেন্টিমিটার। আমি আবার বলছি এটার একক কি সেন্টিমিটার, এটার একক যদি দেওয়া থাকে ওটা নিয়ে কাজ করে, না দেওয়া থাকলে গ্রাম পার। গ্রাম পার এটা এটা কাটাকাটি গেলে তাহলে এখানে ভরের এককটা কত আসে এত গ্রাম। তাহলে 120 এর সাথে আমি যদি তোমার 1.15 যদি গুণ করি তাহলে এখানে 138 গ্রাম আসে। তাহলে আমি এখানে ডাব্লিউ মানটা ইজিলি পাই, এটা কি তোমার এস, এস মানে এখানে কত দেওয়া আছে বের করতে হবে দ্রাব্যতা, এখানে আমরা বের করব দ্রাব্যতা এস ইকুয়াল টু কি তোমার কোশ্চেন মার্ক, আর দ্রাবকের ভর ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি করব এই দ্রবণের ভরটা থেকে আমরা দুর্বৃত্ত দ্রব্যের ভরটা আমরা কি করব মাইনাস করব। তাহলে এখানে দ্রবণের ভর কত 138, আর এখান থেকে মাইনাস করব কত 20 পয়েন্ট কত বলতো 7, এটা আমরা মাইনাস করব, তাহলে আমরা ডাব্লিউ পেয়ে যাব। এটা আমরা কত করব, এটা থেকে এটা আমরা কি করব মাইনাস করব। এটা কি এম এর মান আর এটা কি আমাদের দ্রবণের ভর, তাহলে এটা থেকে এটা যদি মাইনাস করি 138 থেকে 20 পয়েন্ট কত 7, এটা যদি আমরা মাইনাস করি তাহলে এটার মান চলে আসে কত 117 পয়েন্ট, এটা কত 3। তাহলে তুমি এটা দেখো এম এর মান আমি জানি, এম এর মান কত 20 পয়েন্ট কত 7, ডাব্লিউ এর মান কত 117 পয়েন্ট কত 3। তাহলে এখানে কি এটার সাথে কি করতে হবে 100 মাল্টিপ্লাই করতে হবে, এটাই সেম। এখান থেকে ক্যালকুলেশন করলে এস চলে আসবে, এস হবে কত 100 ইনটু 20.7 ডিভাইডেড বাই কত 117 পয়েন্ট কত 3, তার মানে এটার অ্যানসার হবে কত 17.64। দেখো আমার কথাগুলো তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। হ্যাঁ আমি যদি কথাটা একটু রিভিউ করি, আগের মান দ্রবণের ভর দেওয়া থাকতো, এখন দ্রবণের মানটা আয়তন আর ঘনত্ব মান। এখানে দ্রাবকের ভরটা সরাসরি দেওয়া নাই, দ্রাবকের ভরটা বের করব কিভাবে দ্রবণের ভর থেকে দ্রব্যের ভর হয় না, দ্রব্যের ভরটা আমি জানি বাট দ্রবণের ভরটা কি এখানে দেওয়া আছে কি পাই দেব আয়তন এবং ঘনত্ব, আয়তন এবং ঘনত্বকে আমি যদি গুণ করি তাহলে দ্রবণের ভর আমি পেয়ে যাব। ওই দ্রবণের ভর থেকে আমি যদি দ্রব্যের ভর যদি মাইনাস করি তাহলে আমি কার মান পাবো ডাব্লিউ, এই ডাব্লিউ মানে এম এর মানে এই 100 এস। দেখো কারো কোনো ডাউট আছে কিনা। এখন দেখো কোশ্চেনটা এরকম আসলো, এখানে মান দিল 120 মিটার, তোমার এককটা দিল কি গ্রাম পার সেন্টিমিটার, বোঝা ট্রাই করো। এখানে মান দিল কত 120 মিটার কিউব, এখানে মান দিল কি গ্রাম পার সেন্টিমিটার। তখন হয় তুমি মিটার কিউবকে তোমার মনে করো যে সেন্টিমিটার কিউবে নিতে হবে, অথবা এই সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিতে হবে। আমি কথাটা আবার বলছি, মনে করো কোশ্চেন দিল মিটার কিউব আর এখানে তোমার একক দিল কি গ্রাম পার সেন্টিমিটার। এরকম যদি হয় তাহলে তোমাকে কি করতে হবে, হয় মিটার কিউবকে তোমার সেন্টিমিটার কিউবে কনভার্ট করতে হবে, তাহলে সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে তোমার কনভার্ট করতে হবে। মানে এই দুটোর একক কি একই রকম হতে হবে।
একই রকম না হলে এভাবে গুণ করা যাবে না। কথা বুঝছো? মিটারকে হয় সেন্টিমিটার আর এই সেন্টিমিটারকে মিটার কিউবে কনভার্ট করে নিতে হবে। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। হ্যাঁ, আর তোমাদের অনেকে বলে যে স্যার যে আমরা প্রথম একটা মানে একটা বই মানে হাজারি বইয়ের পাশাপাশি আমরা আসলে কোন বইটা ফলো করতে পারি। হ্যাঁ, আর একটা বই যদি বলি, হ্যাঁ মানে তোমার বইয়ের ইনফরমেশনের কোনো অভাব নেই, আসলে তুমি কতটুকু মাথায় রাখতে পারতেছো এটা হচ্ছে ম্যাটার, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কথা কি বুঝছো কিনা? তোমার পিয়াস পাবলিকেশন পাবলিকেশনসের একটা বই আছে, তুমি এটা দেখতে পারো। এই বইটা তোমার হাজারি বইয়ের পাশাপাশি, হ্যাঁ অনেক স্টুডেন্ট বলে যে আসলে আমরা হাজারি বইয়ের পাশে আরেকটা বই কিনতে চাই, হ্যাঁ তুমি এই বইটা ফলো করো, পিএস পাবলিকেশনের বই। এটা হচ্ছে সালেক্সা, মানে আদর্জি ক্যান্টনমেন্টের টিচার। হ্যাঁ, এটা কি সালেক্সা, ওনার বইটা তুমি ফলো করতে পারো। হ্যাঁ, এই দুইটা বইয়ের কম্বিনেশন করে তুমি পড়তে পারো, কারণ ওখানে অনেকগুলো ম্যাথ সিস্টেমেটিক ভাবে দেওয়া আছে, খারাপ না, ভালো বইটা। এই বইটা তুমি দেখতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। অবশ্যই তুমি প্রিভিয়াস লেকচারগুলো অবশ্যই ভালোভাবে তুমি দেখে তারপর আসবে। হ্যাঁ, তা নাহলে তোমার পড়া যায়। আমরা এখন নতুন টপিকগুলো, এখন ক্লাসগুলো যদি মিস করো, প্রত্যেকটা মানে টপিকই খুবই ইম্পর্টেন্ট, তাহলে তুমি ক্লাসগুলো বুঝতে পারবে না। আর যাদের মান্থলি পেমেন্ট ডিউ আছে তারা পেমেন্টটা ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, বাই বাই।